ওকে। হ্যাঁ, can't post comment to Facebook profile. আচ্ছা, আমাকে এটাকে লাইভ করতে হবে। ফেসবুকে একবার যাই আমি। এখন আর এদিকে আচ্ছা, তাহলে আমি কি শুরু করবো? না, 1 সেকেন্ড দেন আমাকে, কারণ আমি আচ্ছা আচ্ছা এখানে ফেসবুকে বলছে পাবলিক করতে হবে। পাবলিক করা তো ছিল, আচ্ছা প্রতিদিনই এটা আচ্ছা প্রবলেম হচ্ছে। আমি একবার তাই। আচ্ছা। ওকে, এখন দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ, পাবলিক হয়ে গেছে। রাইট। ওকে, আমার মনে হচ্ছে শোনা যাচ্ছে। যারা যারা দেখছেন তারা একবার বলবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। আপনার কথা হারায় গেল সেগুলো। হুম হুম। আচ্ছা। ওকে, কথা শোনা যাচ্ছে বলছে সবাই। তাহলে ঠিক আছে, শুরু করা যাক। ওকে, হ্যাঁ, কথা হারিয়ে গেল। না এখন শুনছি। ওকে ওকে, এখন শোনা যাচ্ছে। স্পষ্ট। পারফেক্ট। সো প্রতীক, প্রথমেই অনেক অনেক ধন্যবাদ আমার আমন্ত্রণ অ্যাকসেপ্ট করার জন্যে। আপনাকেও আহ, ধন্যবাদ। আপনার কাজ আমার খুবই পছন্দের কাজ। আর আমি আপনাকে বলেছিলাম লাইক 2012 থেকে আমি আপনার কাজ দেখছি। তো যারা এত আগে? আহ, 2012 তে আমি তখন ছাত্র ছিলাম। 2012 তে হ্যাঁ, আমি শেষ করি। হ্যাঁ। তো শহীদুল আলমের কাছ থেকে প্রথম আপনার কাজের ব্যাপারে পরিচয় আমার। তো আচ্ছা আমি ইনফ্যাক্ট আমি মেল ঘাটছিলাম, মেল ঘাটতে ঘাটতে দেখলাম, তখন আমি আমার কিছু কিছু বন্ধুকে আপনার লিঙ্ক পাঠিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো কিছু কিছু ছবির তো ওটা পেলাম। তো যারা এখানে আছেন, যারা জানেন না হয়তো, তারা তাদের জন্য বলা যে প্রতীক আহ, এখন পাঠশালাতে অ্যাজ এ লেকচারার কাজ করেন। প্রতীক অলসো ছবি মেলা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের কো কিউরেটর। আর কারেন্টলি প্রতীক ইজ রিপ্রেজেন্টেড বাই দ্য ইস্ট উইং গ্যালারি। সো প্রতীকের কাজ খুবই ডিফারেন্ট। আর আমার মনে হয় এটা একটা সমান্তরাল রেখা বোধহয় টানে, যেটা হচ্ছে বাস্তবতার সঙ্গে আমরা যেগুলো ভাবি সেটাকে লিঙ্ক করার জন্য। তো আমি আর বেশি কথা বলবো না। ওভার টু ইউ প্রতীক। হ্যাঁ, আমরা আসলে আজকে আপনি যখন বললেন যে এই আলোচনাটা করবেন, তখন আমি ভাবছিলাম যে কি নিয়ে কথা বলা যেতে পারে। অনেক সময় তো নানা জায়গায় বা নানাভাবে কথা বলতে হয়। এখন ইদানিং অনলাইনে মনে হয় আমি প্রথম না দ্বিতীয়বার, এটা দ্বিতীয়বার কথা বলছি। এর আগে আর একটা জায়গায় কথা বলছিলাম, সেটা আলোচনাটা অনেক কাজের, মানে কিভাবে এই প্র্যাকটিসে আসা এবং অন্যান্য আরো বিষয় নিয়ে। আজকে আলোচনাটা যেহেতু আমাদের আহ, দুটা আমাদের এই দুটো জায়গার ভেতরে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আছে,
যেটা একসময় ছিল না, এবং একসময় একটা একটা পরিপূর্ণ বেঙ্গল বলে আহ, ছিল। সেই চিন্তা থেকে আমার মনে হলো যে এমন আহ, কিছু কাজ নিয়ে আলোচনা করলে ভালো, যে কাজগুলো হয়তো আহ, আমরা সহজেই এপার বাংলা ওপার বাংলা দু জায়গা থেকেই রিলেট করতে পারবো। আহ, এবং গল্পগুলো হয়তো আমাদের খুবই কাছের গল্প, আহ, এবং পরিবেশের গল্প হয়তো, বা আমাদের সাংস্কৃতিক জায়গা থেকে গল্প, আমাদের ইতিহাসের জায়গা থেকে গল্প। তো সেই থেকে আমি তিনটা কাজ চিন্তা করলাম। আমি আপনার সাথে তাহলে স্ক্রিন শেয়ার করে দিই, আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কাজগুলো নিয়ে। আমি প্রথমে শুরু করতে যাচ্ছিলাম নদীর কাজটা। নদীর কাজ বলতে আমি প্রায় 9 বছর হলো পদ্মা নদীতে কাজ করছি। পদ্মা নদী আপনারা যেটাকে বলেন গঙ্গা। তো সেই আমি স্ক্রিনটা শেয়ার করে দিই কিভাবে। নিচে একটা লিংক শেয়ার থাকবে, স্ক্রিন। শেয়ার স্ক্রিন। আচ্ছা, একটু বলবেন হ্যাঁ কোন আসলে। হ্যাঁ, হ্যাঁ, শেয়ার দিলাম, হ্যাঁ আসছে স্ক্রিন হ্যাঁ, আমার। আসছে, আসছে। আচ্ছা, তো এই কাজটার নাম অফ রিভার অ্যান্ড লস্ট ল্যান্ডস। 2011 সালে আমি শুরু করেছিলাম এই কাজটা। তখন আমি একদম ছাত্র জীবনের প্রায় শেষের দিকে। আমাদের একটা সেমিস্টার ব্রেক চলছিল 1 মাসের, এবং সেই 1 মাসে ছুটি ছিল আর কি পাঠশালা স্কুলে। কিন্তু ওই সময়টাতে আমি আসলে এই প্র্যাকটিসটার সাথে প্রেমে পড়ে যাইতো, এমন একটা সময়। তো 1 মাস ক্লাস ছুটি ছিল, কিন্তু আহ, বাসায় তখন মন ছিল না বসে থাকবার বা কিছু না করবার। তো আমি তখন শুরু করি এক ধরনের জার্নি, ঢাকা টু উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ বলতে ওই রুট বুঝাচ্ছি যেটা একেবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু হয়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এবং এর ভেতরে আরো অনেকগুলো জায়গা, ফুলবাড়ি, তারপরে ঈশ্বরদী, এরকম বেশ কিছু। আমি একটা ম্যাপের ম্যাপ দেখে আর কি দেখছিলাম যে কিভাবে পদ্মা নদীটা কোথা কোথা দিয়ে মেলে, কোথা কোথা দিয়ে পার হয়ে যায়। আম, পদ্মা নদী কেন, সেটার একটা বড় কারণ হচ্ছে আমাদের আমি শহরের ছেলে, এবং শহরে আমার জন্ম এবং বড় হওয়া, এবং শহরে কাজ করা বা শহরে থাকা দুটার বিষয়ে একটা আহ, মানে এক ধরনের একটু অ্যালার্জি আছে, যেটা মাঝে মাঝে ঢাকা শহর আপনি হয়তো জানবেন যে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা, এবং শহরের শহরের আলোচনা আমরা পরের কাজে যাব, সেখানে হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে। তো আহ, যাই হোক, আমি আমাদের স্কুলে পদ্মা নদীর মাঝি বলে একটা গল্প ছিল, মানিক বন্দ্যোপাধ্যায়ের। তো আম, এই গল্পটা আমাদের পড়তে হতো। দুটো উপন্যাস ছিল, যেটা একটা ছিল নাটক রক্ততল বিষণ, মনে নেই, অনেকদিন আগের কথা। আর আরেকটা বই ছিল পদ্মা নদীর মাঝি। সেই সেই থেকে আসলে পদ্মা নদীর গল্প বা পদ্মা নদীর মানুষ সম্পর্কে এক ধরনের ধারণা হয়। এছাড়া পদ্মা নদী বলতে শুধু ধারণা ছিল যখন আমাদের আহ, ঢাকা থেকে হয়তো অন্য কোথাও যেতে হতো, বিশেষ করে আমার বাবার যে এলাকা সেটা হচ্ছে দক্ষিণে, খুলনা। তো সেখানে যখনই যেতে হতো তখন আমাদের পদ্মা নদী পার হতে হতো, এবং পদ্মা নদী পার হতে হতো ফেরি দিয়ে। পদ্মা নদীতে এখন একটা ব্রিজ বানানো হচ্ছে, জানি না কত বছর লাগবে, কিন্তু এখনো এই ফেরি দিয়ে পার হতে হয়। তো ছোটবেলায় জার্নির একটা সবচেয়ে একটা ইন্টারেস্টিং টাইম ছিল পদ্মা নদী পার হওয়া, কারণ আপনি বাসে করে হয়তো যেতে হতো, এবং আহ, সেই জার্নির একটা পর্যায়ে একটা পারে গিয়ে অপেক্ষা করতে হয়। তারপরে প্রায় 1 ঘন্টা বা কতক্ষণ জানি, এখন জানি না কিরকম সময় লাগে, বাট আগে 1 ঘন্টা তো লাগতোই। সেই নদীটা পার হতো, এবং তখন একটা বড় ফেরিতে অনেকগুলা বাস ঢুকে যেত। তো একটা বিশাল ফেরি, সেই ফেরিতে বের হওয়া, বের হয়ে নদী দেখা, হ্যাঁ, বাবার সাথে একটু ঘুরে বেড়ানো, কমলা লেবু কেনা, বা উপরে একটা ছোট রেস্টুরেন্টের মতো থাকে, সেখানে গিয়ে হয়তো কিছু কেনাকাটা করে খাওয়া, চা টা এসব। এবং
ঠান্ডা বাতাসের ভেতর দিয়ে নদী, সেটা রাত্রে হোক বা দিনে হোক, পার হয়ে যাওয়া, এটাই ছিল পদ্মা নদীর একমাত্র অভিজ্ঞতা ছোটবেলার। তো এটা একটা ছোটবেলার একটা মানে থাকে না এক ধরনের ফ্যাসিনেশন বা একটা এক্সাইটমেন্ট যখন কাজ করে, সেটা একটা জায়গা ছিল। কিন্তু ওই বইটা পড়ে আসলে পদ্মা নদীর সম্পর্কে এক ধরনের ইমেজ মাথার ভিতর তৈরি হয়। তারপরে যখন আমি সিনেমাটাও দেখি, এটা একটা সিনেমা আছে, সেই সিনেমাটা দেখে আরেক ধরনের ভিজুয়াল সম্পর্কে কৌতূহল তৈরি হয়। তো সেই কৌতূহল জায়গা থেকে সবকিছু মিলিয়ে নদীর কাছাকাছি যাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়। এভাবে আর কি এই কাজটা শুরু। আহ, শুরু একভাবে হয় এবং সময়ের সাথে সাথে কাজের চিন্তা বা কাজের বিষয় বা কাজের ফোকাস যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেই বিষয়গুলো আস্তে আস্তে পাল্টায় বা পাল্টানোর থেকে মানে ইভলভ শব্দটা হয়তো আরো প্রপার হবে। আহ, তো এরকম একটা চতুর্থ ট্রিপে ওই আহ, আমি ঈশ্বরদী নামে একটা জায়গায় পৌঁছি এবং সেইখানে গিয়ে আমার একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হয়। কারণ এর আগে নদী পার ছিল, মানুষ ছিল, সবই ছিল। এখানে নদীর পাড়টা একটু অন্যরকম লাগতো এবং হঠাৎ করে দেখি যে একটা জায়গায় গিয়ে পাড়টা নদীর সাথে মাটিটা মিলে না গিয়ে এক জায়গায় গিয়ে হুপ করে শেষ হয়ে যায় এবং বিশাল উঁচু, মনে হয় যে একটা উঁচু চূড়ায় দাঁড়ানো, এবং সেই চূড়া থেকে নিচে নদী হঠাৎ শুরু হয়। তো যাই হোক, সেটা আরো অনেক শুরুর দিকের কথা। তো সেখানে গিয়ে আসলে নদী ভাঙন যে বিষয়টা সম্পর্কে আগে আমরা সবসময় নিউজ পেপারে হয়তো ছবি দেখেছি, একটা ছবি থাকতে হয়তো কোথাও নদী ভাঙছে, মানুষজন পাড়ে দাঁড়িয়ে থাকে, অথবা টেলিভিশন নিউজে দেখানো হতো। তো কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। যা হোক, তো সেখানে এক গ্রামে যাওয়ার পরে নিজের চোখের সামনে দেখলাম যে প্রায় বিশ মানে একটা বড় প্রকাণ্ড একটা মাটির চাঙ্ক অফ আর্থ ওয়াজ মানে ফলিং ইনসাইড দ্য রিভার, লিটারালি ইন ফ্রন্ট অফ মাই আইস। ওই দেখাটার আসলে অভিজ্ঞতা একদমই ভিন্ন, যেটা আমরা সাধারণত ছবি খবর দেখে থাকি। তখন আরো বিষয়টা সম্পর্কে জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। তো সেইভাবেই ওখানকার আর এই জায়গাটা গিয়ে এই মানুষগুলোর সাথে একটা অন্যরকম থাকে না, এলাকা ভিত্তিক তো এক এক বা এক এক জায়গায় মানুষের এক এক রকমের একটু ওয়ার্মথ থাকে, বা ফ্রেন্ডলিনেস থাকে বা কৌতূহল থাকে। ঈশ্বরদীর এই গ্রামটা, কয়েকটা গ্রাম নিয়ে এই গল্পটা, তার ভিতরে মূল যে গ্রামটা সেটা হচ্ছে আরমবাড়িয়া। সেই গ্রামটা মানুষগুলো আমার কাছে সবচেয়ে বেশি মনে হলো এক ধরনের আপনত্ব খুঁজে পাই। তো সেইভাবেই কাজটা ওখানে এক অর্থে থেমে যায় বলতে আমি আর এরপরে অন্য কোনো পদ্মা নদীর পাড়ে বা অন্য কোনো জেলা বা উপজেলাতে আমি আর জার্নি করিনি, এবং আগেও যে জার্নিগুলো করেছিলাম সেগুলো থেকেও আর কাজের উপকরণ মনে হয়নি বেছে নেব। তো ওই একটা জায়গাতেই, একটা জেলাতেই, ঈশ্বরদী, যার ওপারে হচ্ছে কুষ্টিয়া, মাঝখানে পদ্মা নদী চলে যায়, সেই সেই জায়গাতে কাজ করে আসছি গত এবছর 9 বছর হচ্ছে। এবং কাজ করতে করতে বোঝা গেল যে কি কি কারণে আসলে এই ঘটনাগুলো ঘটছে। আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি কি ফুল স্ক্রিন করে দেবো, না এখন আমাদের ছবিও দেখা যাচ্ছে, স্ক্রিনও দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, এই যে এটা দেখা গেলেই হলো আর কি, এই স্ক্রিনটা। ঠিক আছে। যা হোক আর কি, তো পরবর্তীতে আরো জানতে পারি যে কেন নদী এত এত ওয়াইল্ড হয়, এত উত্তাল হয়। আম, অনেকগুলো কারণ। প্রাকৃতিক তো কিছু বিষয় আছে, নদী ভাঙনের গল্প এই অঞ্চলের আজকের না। আম, নদী ভাঙা, ভেঙে চর, এরপরেও আমি আরেকটা বই পড়েছিলাম মনে আছে, আবু ইসাহাকের পদ্মাপল্লীর দ্বীপ, যে বই খুবই সুন্দর একটা বই। আর এটা অনেক পরে পড়েছিলাম হচ্ছে পদ্মা নদীর মাঝিতে, স্কুলে এক অর্থে জোর করে পড়তে হতো। আহ, আরো অনেক বছর পরে পদ্মাপল্লীর দ্বীপ পড়েছিলাম, যেটা মূলত পদ্মা নদী চর নিয়ে গল্প। তো ওইটা তো নিজের আগ্রহে পড়া, এবং সেই
এখানে এমন কিছু ভিজুয়াল ছিল যে ভিজুয়াল গুলো মাথার ভেতরে এক ধরনের, আমরা যেমন গল্প বই পড়লে যে ধরনের ছবি তৈরি হয় মাথার ভেতরে, তাই না? তো আহ, এই বইটা পড়ার ক্ষেত্রে এরকমও হয়েছিল, এবং সেই ভিজুয়াল গুলো খুঁজতে যাওয়ার জন্য আসলে নদীর এই গল্পটার প্রতি আরেকটা আগ্রহ তৈরি হয়, এবং বুঝতে পারি যে আসলে এই নদীর ইতিহাস এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশ, বাংলাদেশ তো নদীর দেশ, হ্যাঁ। তো নদীর দেশের নিয়ে তো অনেক কাজ করা হয়, কিন্তু যেমন অনেক গান আছে আমাদের এখানে, সেটা ভাটিয়ালি গান তো একেবারে নদীরই গান, কিন্তু এছাড়াও ধরেন আপনাদের ওই যে আমাদের বাংলা বিখ্যাত শিল্পী ছিল যে কিশোর কুমার, তার একটা গান ছিল এই যে নদী, হ্যাঁ। আমার বাবা আমার খুব প্রিয় গান, ছোটবেলায় শুনেছি ক্যাসেটে। তো নদী তো একটা খুব বড় ভূমিকা পালন করে এই অঞ্চলের ইতিহাসে, এই অঞ্চলের কালচারে, তো এবং সাইকোলজিতে, এবং মনে হলো যে আলোকচিত্র ব্যবহার করে কি সম্ভব কিনা যে নদীর এরকম একটা বড় পরিসরে গল্প বলা আর কি, যেখানে নদী এবং মানুষের সম্পর্কের যে নির্ভরতা, এবং একই সাথে আহ এক ধরনের নদী ভাঙনের কারণে যে ডিস্ট্রাকটিভ একটা আহ, সম্পর্ক তৈরি হয়, এই দুটোর যে টানাপোড়েন, সেই টানাপোড়েনটা নিয়ে গল্প বলা, এবং যে গল্পে মানুষ থাকবে কিন্তু মানুষের থেকে নদীটা, বা আমি যদি নদীকে প্রকৃতির আহ, একটা রিপ্রেজেন্টেটিভ ধরি, হ্যাঁ, নেচারের সাথে মানুষের সম্পর্ক এবং নির্ভরতা, এবং মানুষ কতটা ইনসিগনিফিকেন্স ইন এ লার্জার কনটেক্সট অফ নেচার, হ্যাঁ। আমরা আসলে আমরা মানুষ সবসময় আমাদের একটা বড় ধারণা থাকে, তো আমরা সৃষ্টির সেরা জীব, এবং এই নিজেদেরকে সেরা জীব ভাবতে ভাবতে আমরা আশেপাশের প্রকৃতি এবং প্রাণ পশু পাখির প্রতি এক ধরনের জুলুম করে যাই। তো কিন্তু বাস্তবে তো আসলে মানুষ নিতান্তই খুবই ক্ষুদ্র, এবং এখন বিশেষ করে পৃথিবীর এই মুহূর্তে আমরা সেটা আরো ভালোভাবে বুঝতেই পারছি। তো এই নদীটাকে ব্যবহার করে আমি সেই প্রকৃতি এবং মানুষের গল্পটা খুঁজতে যাচ্ছিলাম, যেখানে একই সাথে মানুষ তার দৈনন্দিন জীবনের সকল সাধারণ কাজ থেকে শুরু করে ফসল, খাদ্য উৎপাদন, মাছ, নৌকো থেকে শুরু করে গোসল করা থেকে শুরু করে পশু পাখি সবকিছু যেমন নদীটার উপর নির্ভর করছে, একইভাবে নদীটা আবার অনেক কিছু তাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। কিন্তু আসলে নদী কতটা কারে এবং মানুষ কতটা কারে, বা মানে প্রকৃতি আসলে কতটা কারে এবং কেন নিয়ে যায়, সেটাও একটা এখানেও একটা অনুসন্ধানের বিষয় রয়েছে। দুটো বড় কারণ আমাদের এই অঞ্চলে, আহ, বিশেষ করে এখন এই মুহূর্তে গত 1 মাস ধরে বাংলাদেশে প্রচুর পরিমাণ নদী পার ভেঙে যাচ্ছে, জমি হারাচ্ছে মানুষজন, বন্যাও হচ্ছে। আম, সেটা কারণ তার ভিতরে দুটো কারণ রয়েছে, মানুষেরই তৈরি। আহ, আপনি যদি এই ছবিটা দেখেন, এই ছবিটা আহ, মানে যদি সম্ভব হতো আরো বিশাল করে তোলা হতো। এখানে এই ছবি তুলতে একটা পরবর্তীতে আমার গ্যাঞ্জামের ভিতরে পড়তে হয়, সরকার দলীয় যারা এই সকল বিজনেস করে এখানে। তো আহ, এটা নিয়ে আমার অন্যভাবে কাজ করার ইচ্ছা আছে, বা যদি সম্ভব হয়। কিন্তু একটা বড় কারণ নদী যেভাবে পথ বদলাচ্ছে বা আক্রান্ত হচ্ছে, কারণ হচ্ছে একটা বিশাল পরিমাণের আহ, আহ, মানুষ, যেটাকে বলে স্যান্ড ড্রেজিং, আপনাদের ওদিকেও আছে আমি জানি সম্ভবত, নদীর তল থেকে মাটি বালু উঠিয়ে নিচ্ছে, এবং উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে ব্যবসা করে এগুলো কোনো মালিক, মানে এগুলো মালিকানা তো সরকার এক অর্থে, হ্যাঁ। তো এখন এগুলো উঠিয়ে কেউ তো বাধা দেওয়ার কেউ নেই, যদি কিনা আপনি সেই পক্ষেরই লোক হন। তখন এবং মাইলের পর মাইল, জেলায় জেলায়, প্রতিটা অঞ্চলে বিশাল বিশাল সব এরকমও, এটাকে যেন ক্যাট বলে, হ্যাঁ, ক্যাট বিখ্যাত মনে হয় এই ধরনের মেশিন, যে মাটি বালি উঠায়। তো এই প্রতীক বালি, হ্যাঁ হ্যাঁ প্রতীক বলেন। একটা জিনিস, এই ছবিগুলোকে কি আর একটু বড় করে দেখানো যায়? কেউ কোনো কেউ বলছেন কারণে এটা একটু। আহ, আচ্ছা দাঁড়ান, আমি আরেকভাবে চেষ্টা করি, এটা কি কারণে জানি। আচ্ছা, হ্যাঁ, এবার বড় হওয়ার বেটার কথা। বেটার বেটার বেটার। আচ্ছা, আমি ওই ছবিটাই ফিরে যাই। হ্যাঁ, এখন কি এই ছবিটা বোঝা যাচ্ছে? পারফেক্ট, হ্যাঁ।
আচ্ছা, আপনি দেখেন সামনে একটা বড় একটা যন্ত্র, তাই তো? এখানে যে ওই যে দূরে, অনেক দূরে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ? তো এরকম আরো আছে এখানে, প্রায় ৭-৮টা তো হবে লিস্ট, আরো বেশি সম্ভবত। তো এই এত বড় স্কেল একটা ইমেজ দ্বারা আসলে আনা সম্ভব না। যা হোক, তো এর কোনো দিনের পর দিন এরকম বালি উঠাচ্ছে হচ্ছে, এবং বালি উঠাতে উঠাতে নদীর ভেতরের প্রাকৃতিকভাবে যে স্ট্রাকচার থাকার কথা সেগুলো ভেঙে পড়ছে, এবং তার কারণে আস্তে আস্তে নদীর পাড় ভাঙছে। আহ, এবং পাড় ভাঙা প্রতি বছর আরো বেড়েই যাচ্ছে। এই মূলত সবচেয়ে বড় কারণ এটা, এবং এটার কারণ মানুষই, এবং কারা করছে সেটা আমরা জানি। আমরা হয়তো আহ, এটা আমরা বলতে গেলে আমাদের নিরাপত্তার ঝুঁকি চলে আসে, তো সেই দিকে আর না যাই। তো আহ, এরকম যেমন একটা বিষয় ঘটছে, একটা বড় ক্ষতি আমাদের দেশে হয়, সেটা হচ্ছে যখন ভারতে আহ, ফারাক্কা বাঁধটা তৈরি করে, বা তিস্তার বাঁধ। যেমন এই মুহূর্তে তিস্তা প্রচুর বন্যা হচ্ছে, কিন্তু সারা বছর তিস্তায় কোনো পানি থাকে না। আমি গত 2019 সালে নিজ চোখে তিস্তা দেখে আসলাম, আহ, এবং ইন্ডিয়ার সাথে বর্ডার, ইনফ্যাক্ট আমি ইন্ডিয়ায় ঢুকেও গেছিলাম টেকনিক্যালি। তো যা হোক, মাইলের পর মাইল শুধু ধুধু মরুভূমির মতো বালি। হ্যাঁ, এখন সেই একই নদী আহ, বন্যায় হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ওপার থেকে প্রয়োজন অনুযায়ী বাঁধটাকে খুলে দেওয়া হয়, প্রয়োজন অনুযায়ী বাঁধটাকে আটকিয়ে দেওয়া হয়। যখন পানি, সাধারণত সারা বছর বাঁধটা বন্ধ থাকে, আমরা পানি পাই না। কিন্তু আহ, যখন বর্ষা সময় আসে বা বন্যা বেড়ে যায়, তখন পুরোপুরি বাঁধটা খুলে দেওয়া হয়। এবং অত ইনফরমেশনও না যায় যে কত অ্যামাউন্টের পানি ঢোকার কথা বছরে, বা বের না ঢোকার কথা, সেগুলো খাতাপত্র ঘাটলেই আপনারা পাবেন। কিন্তু এটাও আরেকটা বড় কারণ। So, আপনি যদি দেখেন এই নদী, ফারাক্কা বাঁধ বা তিস্তা বাঁধ, বা এই যে দেশের ভেতরেই যারা একদল স্বার্থপর লোভী মানুষ, এবং এই পুরোপুরি একেবারে অবৈধ ব্যবসা, এই ব্যবসার কারণে নদীকে ধ্বংস করে যাচ্ছে। সেটার কারণে আসলে প্রকৃতি এবং সাধারণ যারা মানুষ, সাধারণ যারা গ্রামবাসী, তাদের আহ, প্রতি বছর তারা তাদের জমি হারাচ্ছে, তাদের ফসল হারাচ্ছে, তাদের ভিটা বাড়ি হারাচ্ছে। পরবর্তী ছবিগুলোতে যাই তাহলে দেখবেন। এবং সাধারণ মানুষ বলতে আমি এই মানুষগুলোর কথা বলছি, হ্যাঁ, যারা কৃষক, যারা যেখানে এখানে অনেকে যারা কাঠের কি বলে আসবাবপত্র তৈরি করে। আহ, এই যে এই ছবিটা যদি দেখেন, ছবিটা দেখেন কোনো মানে এটা দেখে মনে হয় যে কোনো কিছু নাই। ওই যে একটা বিখ্যাত জায়গা আছে আমেরিকাতে, ওটাকে কি জানি বলে, সল্ট লেক না সল্ট ডেজার্ট না কি জানি, যেখানে শর্ট। ম্যাডম্যান বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে হুম হুম হুম। কি জানি একটা বড় ফেস্টিভ্যাল পুরোটাই হয়। হ্যাঁ 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 ডার্ক, হ্যাঁ। ভুলে গেলাম, আমি বলছি সামথিং, আহ, আইদার ডার্ক দিয়ে শুরু কিংবা ব্ল্যাক দিয়ে শুরু, মনে আসছে না আমার। না খুবই না না, খুবই খুবই কালারফুল, হ্যাঁ খুবই হ্যাঁ কালারফুল ফেস্টিভ্যাল। হ্যাঁ হ্যাঁ, খুবই খুবই মানে এক্সট্রিম ফেস্টিভ্যাল। এবং ওই জায়গা একই দেখেন, শুধু বালি আর বালি। হ্যাঁ, তো এগুলোই বলছি আর কি, যে আহ, কি হয় আর কি, প্রকৃতি কি করে। এই যে আরেকটা জায়গা দেখেন, আম, নদী শুকিয়ে চর পড়ে গেছে। আহ, আবার সেই চরেই আস্তে আস্তে মানুষজন, চর আস্তে আস্তে বাড়তে বাড়তে ওটাই আবার আরেকটা আহ, জমিন হয়। সেখানে আস্তে আস্তে মানুষ চাষবাস শুরু করে। এই ছবিটা যেমন একটা সেরকম একটা চরে তোলা, যেখানে প্রথমে মানুষ মানে ওখানকার এলাকাবাসীরা বাদামের চাষ করে। চরের প্রথম মাটিতে বাদাম খুব ভালো চাষ হয়। এটা একটা সর্ষে, এটা একটা যে জমি, সেই জমি এখন মানে বহু আগেই নদীর গর্ভে চলে গেছে। তো এখানে দেখতে পারি এই ছবিগুলোতে যা দেখছেন। এটা একটা বিশাল গাছ, যেটা কালী মন্দিরে যে একটা বট গাছ থাকে, সেই গাছ। যে গাছটা এখন মানে প্রায় 9 বছর আগে পড়ে যায়। এখন ওটা গাছটা নেইও, আগে তাও থাকতো। তো আহ, এখানে ছবিগুলো একটু উল্টাপাল্টা সিকোয়েন্স আসছে, যাই হোক সেটা বিষয় না। তো ধরেন স্কুল বাড়ি থেকে শুরু করে এই মানুষের বাসা, আহ, এটা ওটা গৃহ, এটা মানুষ, এই বাচ্চাটির বাসা।
তো এখানে দেখা যাচ্ছে যে যারা চেষ্টা করছে কিভাবে নদী বাঁধটাকে একটু সমান করে, সমান না মানে একটু ঢালুটাই করে দিয়ে যাতে ভাঙনটা কম হয়, নানাভাবে চেষ্টা করে। এই যে সেই গাছটা, এই গাছটা আরো, এর ছবিটা আরো আগে তোলা, যখন গাছটা প্রায় পড়ে যাওয়ার পর পরে এখানে ছোট্ট দেখেন একটা মানুষ বসে আছে মাছ ধরছে। এই গাছটাই ধরেন 250 বছর পুরানো বট গাছ। আহ, যা হোক আর কি। তো একই সাথে আবার এই মানুষগুলোর মানে গল্পটা তো শুধু আসলে একটা এই প্রকৃতিরও গল্প তাও ঠিক না, মানুষগুলোরও গল্প, সাধারণ মানুষের গল্প। সাধারণ মানুষদের এই প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে যাওয়া বা অ্যাডপ্ট করে যাওয়া, তাদের জীবন তো থেমে থাকে না, তাদের তো অন্য কোনো জায়গা নেই এখানে। তারা আহ, মানে ভিটা বাড়ি যেটাকে বলে, যারা পৈতৃক ভিটা বা বংশ, জেনারেশনের পর জেনারেশন থেকে রয়েছে, তো তারা এর ভিতরেই থাকতে হয়, হয়তো আরেকটু দূরে সরে যেতে হয়, আরেকজনের জমিতে জায়গা নিতে হয়। আহ, সেভাবেই চলে, সেভাবেই চলছে আর কি। তো আমি জানি না ওদিকে ঠিক আমাদের বর্ডারের ওপারে কিরকম আহ, অবস্থা গঙ্গা। আহ, এটা দেখেন এই জায়গাগুলো পানি নেমে আসার পরে দেখে মনে হচ্ছে যে পাহাড়ের মতো কিছু, কিন্তু আসলে এটা সমানই ছিল, এটা সাধারণ জমি ছিল। মাটিগুলো জমতে জমতে পানিতে পড়ে পড়ে স্তর হয়ে গেছে বিভিন্ন রকম। এখানেও দেখেন এক ধরনের পলি মাটির মিশে এক ধরনের সবুজ, আহ, একদম শ্যাওলার মতো কিছু উদ্ভিদ তৈরি হচ্ছে, যেটা একদম চরের সবচেয়ে প্রথম স্টেজ। হ্যাঁ, তো এই যে এটা একটা চর তৈরি হচ্ছে আস্তে আস্তে। আহ, এটা একটা চরেরই ছবি। চরে এই পাখিটা খুব প্রায় দেখা যায়, ফিঙ্গে পাখি বলে। এটা তো নিশ্চয়ই করতে পারছেন, এটা গ্রামের ক্রিকেট টুর্নামেন্ট, স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট, মরহুম ইলিয়াস আলীর শরণার্থে। আম, আবার আবার চরের ছবি দেখে, এই চরটা একদমই নতুন হচ্ছে তখন, জাস্ট ঘাসগুলো এখনো মাটি, পানির নিচেই, যেটাকে বলে পলি পলি মাটি। হ্যাঁ, পলি। তো আপনার মানে আমি তো বললাম, আপনি প্রশ্ন করতে পারেন কাজ বিষয়ে। আহ, আমার মনে হয় আপনি বার্নিং ম্যান ফেস্টিভ্যালের কথা হ্যাঁ, বলছিলেন। বার্নিং ম্যান, রাইট রাইট রাইট, বার্নিং ম্যান, বার্নিং হ্যাঁ। ম্যান, ম্যাডম্যান বলে এক্স্যাক্টলি। ফেলছিলাম। হ্যাঁ, বার্নিং ম্যান, বার্নিং ম্যান, হ্যাঁ, বার্নিং রাইট। ম্যান খুবই ডিফারেন্ট টাইপের। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবারে আপনি যেটা বললেন এখানে গঙ্গার কি অবস্থা, আই থিঙ্ক এখানে বড় প্রবলেম আমার মনে হয় পলিউশন, যেটা আচ্ছা আচ্ছা। গঙ্গা বা যমুনা দূরত্বে হুম অনেক হুম অনেক বেশি। হুম হুম আর অনেকে এর উপরে অনেক কাজও করছেন। ইনফ্যাক্ট রিসেন্টলি যখন লকডাউন হয়েছে, মানে অনেক ছবি দেখা গেছে, মানে আমি জানি না ছিল কতটা সত্যি, বাট দেখা গেছে যে গঙ্গা অনেকটা অনেকটা মানে পরিষ্কার হয়েছে আগের থেকে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওদিকে মনে হয় বাঁধটা তো আসলে এদিক থেকে শুরু হয়, তো মানে এদিকে, সো ওদিকে এভাবে ভাঙে না যেভাবে এদিকটা মানে ক্ষতিগ্রস্ত হয়। নিয়ন্ত্রণটা তো ওদিকে, সো এটা একটা কারণ হতে পারে। সেটা একটা বড় কারণ আমার মনে হয়, হ্যাঁ। আর ইনফ্যাক্ট এখন তো অ্যাটলিস্ট গঙ্গাতে কখনো বন্যা হয় না গঙ্গার জন্য, বাট তাই না? আচ্ছা। হুম। তো ওটাই আই থিঙ্ক ওটা খুব একটা বড় ব্যাপার, কারণ যেখান থেকে নদীর উৎস, যেখানে মানে যার জলের উপরে কন্ট্রোল তার বেশি পাওয়ার। হুম হুম। সেই সেটা, এটা তো পুরোপুরি রাজনৈতিক ব্যাপার। এখন আমার তো আসলে আমি তো রাজনৈতিক মানে ব্যাকগ্রাউন্ড থেকে, বা আমার রাজনীতি অত বোঝারও বয়স নেই, ছিল না তখন। আমি ওভাবে চিন্তা করিনি, কিন্তু কাজ করতে করতেই আসলে জানা বা বোঝাপড়া তৈরি হলো আর কি। কিন্তু আসলে তো আচ্ছা, আপনি প্রকৃতির গল্প বললেও সেখানে রাজনীতি থেকে আপনি সরে আসতে পারবেন না, বা চাইলেও। এটা আসলে বড় পরিসর একটা আহ, ভৌগোলিক রাজনীতি এবং কিছু স্বার্থ পর রাজনীতিবিদদের আহ, কিছু ডিসিশনের কারণে অনেক বড় বড় পরিবর্তন ঘটে সেই এলাকাতে। তো প্রতীক, আমার একটা যেমন প্রশ্ন মাথায় আসছে, আর থ্যাঙ্কস টু অরিন্দম থোকদার, উনিও সিমিলার একটা কোশ্চেন করেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আপনার ছবিতে প্রকৃতি, মানুষ আর জীবজন্তু হুম আর অবজেক্ট, হুম এগুলো অলমোস্ট এমন ভাবে একটা টেক্সচার, একটা ফর্ম ক্রিয়েট করে,
হুম হুম তার সঙ্গে যেভাবে আপনি ছবিগুলোকে তোলেন, মানে যে ওভারঅল যে পিক্টোরিয়াল তৈরি হয় হুম with respect to your color treatment, হুম kind of washed out হুম হুম picture, হুম যেটা হুম কখনো বাস্তবতাকে বলে না, যেটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে ইট ইজ সামথিং, মেবি আ কানেকশন বিটুইন সারিয়ালিটি অ্যান্ড দ্য রিয়েলিটি। হুম হুম তো মানে এটা কেন, মানে এটা কি, আর আমি দেখেছি আপনার অনেক কাজে এটা ফিরে আসে। তো হুম। এটার পিছনে কি কি চিন্তা ভাবনা বা মানে কি ইন্সপিরেশন কাজ করে আপনার মধ্যে? আচ্ছা, মানে আমি একটা বিষয় হচ্ছে বাস্তব, ধরেন কাজের দুটো, ধরেন আমি যে ধরনের কাজ করছি এতদিন ধরে তার ভেতরে কিছু বিষয় সরাসরি বাস্তব মানে রিয়েলিটির কিছু বিষয় বা মানুষকে অ্যাড্রেস করে। আবার কিছু বিষয় আছে ঠিক বাস্তব দুনিয়ার গল্প হয়তো বলিও না, এগুলো বাস্তব দুনিয়ার গল্প। আহ, কিন্তু বাস্তব দুনিয়ার গল্প হলো আসলে আহ, বাস্তবতাতে সারাক্ষণ যা যেভাবে দেখা হয় বা দেখা যায় সেইটাতে আমি ব্যক্তি পর্যায় থেকে খুব একটা আগ্রহ বোধ করি না। কারণ যা আমি দেখতে পাচ্ছি সব সময় তাই যদি আমি সব সময় দেখি তাহলে আমার আলোকচিত্রী করার কি দরকার? দেখি শুধু, মানে একজন আহ, একটা মাধ্যমে, সেটা লেখা হোক, রাইটিং হতে পারে, যারা সাহিত্য লেখে তারা তো আসলে তাদের দুনিয়াটা তৈরি করে। তো সেই ধরনের মানে এক ধরনের ইনফ্লুয়েন্স মনে হয় কাজ করে। তো আমি বেছে নিই কিছু নির্দিষ্ট সময়, যে সময়গুলোতে আপনি যা দেখছেন তা আসলে বাস্তব, কিন্তু সেই সময়গুলো খুবই সিলেক্টিভ। সেই সময়গুলো হয়তো খুব ভোরবেলা, সেই সময়গুলো হয়তো একদম সন্ধ্যার আগে, সেই সময়গুলো হয়তো বর্ষার মেঘলা দুপুরে, সেই সময় হয়তো শীতকালের কুয়াশার ভেতরে। সবগুলোই বাস্তব। আমি যেটা করি ওই সিলেক্টিভ বাস্তবতার বাইরে ছবি আর তুলি না। তোলাই যায়, সমস্যা না, কিন্তু সেটা করলে তখন গল্পটা একটা জেনেরিক গল্প হয় আমার মনে হয়, চ্যালেঞ্জ থাকে না, এবং সুরটা তৈরি হয় না। বুঝতে পারছেন? সো একটা সঙ্গীতে যেমন আরেকটা বিষয় যেটা হয়তো আমার আলোকচিত্র প্র্যাকটিসের আগে আসলে আমার ব্যাকগ্রাউন্ড বলতে গেলে ছিল মিউজিক। এবং মিউজিক্যাল প্র্যাকটিসে আমরা সবচেয়ে কমন টার্ম যেটাকে বলি কম্পোজিশন। কম্পোজিশন বলতে নট ছবির ভেতরে বা কম্পোজিশন, কম্পোজিশন ইজ a huge exercise in terms of when you're writing a song. It's not about just the lyrics, it's not about the it's also about the melodies, it's also about the starting, the intro, the verse, the chorus, and then outro, and there is a bridge in between. এটা হচ্ছে সবচেয়ে সিম্পল গানের স্ট্রাকচার। হ্যাঁ, আরো অনেক কমপ্লেক্স গানের স্ট্রাকচার আছে, কিন্তু এটা হচ্ছে একদম বেসিক। সো কম্পোজিশনের কারণে আপনি সবকিছু এলিমেন্ট কিন্তু আপনাকে আলাদা আলাদা কনসিডার করতে হয়। হ্যাঁ, আপনি কোন আহ, কয় মাত্রার গান হবে, গানে কি কি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র আসলে বাজবে। আপনি তো সবকিছু বাজায় ফেলেন না একটা গানে, আপনি সিলেক্টিভ কিছু ইনস্ট্রুমেন্ট বাছাই করেন। এবং সব ইনস্ট্রুমেন্ট কিন্তু সব সময় সারাক্ষণ একসাথে বাজে না, কিছু ইনস্ট্রুমেন্ট থেমে যায়, তখন আরেকটা ইনস্ট্রুমেন্ট শুরু হয়। হ্যাঁ, তো এই যে অনেক, এই যে পুরো আয়োজনটা, এটাকে আমি কম্পোজিশন বলছি। এবং এই কম্পোজিশন করার এক ধরনের ব্রেইনের প্র্যাকটিস থাকার কারণে আমি যখন আলোকচিত্র বেছে নিই তখন আমি ছবির, একটা ছবিকে কি 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 আছে আসলে, একটা ছবি থেকে কি কি অফার করে আমাদের। হ্যাঁ, ছবিতে আমরা রং পেতে পারি, আমরা সাদা কালো পেতে পারি, আমরা আলো পেতে পারি, আমরা মুহূর্ত পেতে পারি, আমরা ফর্ম পেতে পারি, আমরা দূরত্ব পেতে পারি, ডিস্টেন্স, হ্যাঁ, কাছে দূরে ফিজিক্যাল ডিস্টেন্সের কথা বলছি। আমরা আরো অনেকে কি বলে না, নেগেটিভ স্পেস, অন্যান্য অনেক কিছু। তো এগুলোকে আমি যদি সবগুলোকে এক একটা ইনস্ট্রুমেন্ট ধরি, তাহলে আমি আসলে আমার সিদ্ধান্ত নিই যে কোন ইনস্ট্রুমেন্টটা আমি ব্যবহার করব, কতটুকু করব, কেন করব। আমার এই কাজটা এবং আমার আমার একটা কাজ আছে যেটা আজকে কথা বলছি না, সেটা আমার আমার ফ্যামিলি, আমার দাদু দিদাকে নিয়ে। দুটো কাজই সরাসরি ভাবে
অবক্ষয়ের গল্প, লস। মানে বাংলায় লসটাকে কিভাবে ডিসক্রাইব করবো আপনি জানি না, আপনি বললে হেল্প হবে হয়তো। আই এক ধরনের থিঙ্ক অবক্ষয়ই হয়তো হবে। হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে আমার কাছে এই ওয়াশড আউট রং, এই আলোটা আহ, আমার মনে হচ্ছে যে গল্পের সুর গাঁথতে আমাকে হেল্প করবে। হ্যাঁ, আমি যদি আহ, পরের যে কাজটা চলে যাই, সেটা দেখবেন যে আপনি গল্পের যে মুহূর্ত, এই গল্প থেকে একদমই আলাদা, এই গল্পের থেকে রঙের ট্রিটমেন্ট একদমই আলাদা। হুম। আহ, তবে আমার যেটা মনে হয় প্রতীক, এখানে একটা জিনিস যেটা যেটা আপনি বললেন, বাট আমি একটু হয়তো সিম্পল করে বলি, যেটা আমার পার্সপেক্টিভ থেকে মনে হয়, যদি একটা অবজেক্টের আমরা কখনো নাম দিই, যে এটা একটা চেয়ার হুম বা একটা নদী, একটা টেবিল, একটা গাছ, আই থিঙ্ক ওখানেই জিনিসটা শেষ হয়ে যায়, মানে দ্যাট ইজ দ্য আনসার অফ দ্য হোল থিং, ইটস আ ফুল স্টপ, ইটস আ পিরিয়ড। হুম বাট যদি সেটাকে আমরা চেয়ার বলে না ভাবি, জিনিসটাকে যদি আমরা আস্তে আস্তে, মানে আমি যদি রুটে যাই, যেখানে একটা চারটে পা আছে, হুম তার পিছনে একটা একটা হেলান দেওয়ার জায়গা আছে, সেটা একটা অন্যরকম প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি করে, যেটা হয়তো যদি আমরা কোনো একটা জিনিসকে লেবেল করে ফেলি, তাহলে হুম সেটা হুম হুম কখনো আসে না। তো ছবি আমার মনে হয় যেমন হওয়া উচিত, মানে হয়তো কোনো ছোট গল্প যেমন হয়, যেখানে ইট শুড বি গিভিং ইউ সাম ক্লুজ, যেখানে অডিয়েন্স আরো বেশি ইন্টারাক্ট করতে পারে, আরো নিজের মতো করে জিনিসটাকে বুঝতে পারে। আপনি খুব সুন্দর সামথিং করে লাইক এ বলছেন। সেমিকোলন। হ্যাঁ হ্যাঁ, আপনি সুন্দর করে বলছেন। আর এটা এই এই পয়েন্ট থেকে আরেকটা জিনিস বলি যে একটা ছবিতে যা যা ফিজিক্যালি থাকে, ধরেন চেয়ার, আপনি তো চেয়ারের কথা বললেন, একটা চেয়ার থাকতে পারে, হয়তো একটা রুম থাকতে পারে, মানে রুমের একটা অংশ থাকতে পারে, হয়তো জানলাও থাকতে পারে, কে জানে। ছবিটা যদি শুধু দিনের শেষে শুধু চেয়ারই হয়ে যায়, তাহলে ছবিটা ফেল করবে। আহ, একটা ভালো ছবি, একটা শক্তিশালী ছবি আসলে আহ, যেটা করে সেটা হচ্ছে কিছু জিনিস দেখায় এবং কিছু জিনিস দেখায় না। এবং যে অংশটা দেখায় না, সেই অংশটা যদি আপনি মাথার ভেতরে আপনাকে ভাবিয়ে ফেলতে পারে সেই ছবিটা, তাহলে সেই ছবিটা বা সেটা সার্থকতা। তো আপনি একটা চেয়ারের সরাসরি ছবি তুলতে পারেন, সেটা দেখে একটা চেয়ারই মনে হবে। আপনি একটা চেয়ারে একটা ছবি তুলতে পারেন, যেটা দেখে আমি হয়তো মনে করতে পারি আমার নানার পুরনো চেয়ার। হ্যাঁ, আমার বৃদ্ধ দাদু যে শেষ বয়সে জানলার পাশে এসে বসে থাকতো এই চেয়ারটাতেই। হ্যাঁ, একটা আলো এসে পড়তো আর কি চেয়ারটা, স্পেসটা দেখে মনে হতো স্পেসটা আর কেউ থাকে না, একা থাকে মানুষটা, ওই মানুষটার একাকিত্ব, নিঃসঙ্গতা এবং মানুষটার যে এক সময় প্রেজেন্স ছিল এবং এখন তার যে অ্যাবসেন্স, এই পুরো জিনিসটা যখন ছবিটা আসে, তখন ছবিটা আসলে মনে হয় যে আরো কৌতূহল উদ্দীপক হতে পারে, আরো শক্তিশালী হতে পারে। কিন্তু যদি ছবিটা চেয়ারে আটকায় যায় তাহলে একটু সমস্যা। এক্স্যাক্টলি, মানে আমার মনে হয় এটা একটা কমা হতে পারে, একটা একটা সেমিকোলন হতে পারে, এটা ফুল স্টপ হওয়া উচিত না। হুম, ইন্টারেস্টিং। আমি এভাবে ভাবিনি, বাট আপনার পয়েন্টটা খুব ইন্টারেস্টিং। ফুল স্টপ হয়ে গেলে শেষ আচ্ছা, ওখানে ছবিটা মনে হয় না? শেষ। হ্যাঁ হ্যাঁ। তো প্রতীক, নদী থেকে সিনেমা, রাইট? হুম। তো হ্যাঁ। ওকে, আমি আপনার উপরে ছাড়বো, মানে তো কিভাবে হলো। আম, আসলে সিনেমা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল অন্য। আমার আসলে, আমি তো আগে যেটা বলে রাখি যে ঢাকা শহরের ছেলে আমি। তো ঢাকা শহরের সাথে আমার যেমন একটা একটা ওই যে অ্যালার্জির কথা বললাম, কিন্তু তারপরে যেহেতু আমি ঢাকার শহরের ছেলে, ঢাকার আর্টিস্ট, রাইট? তো সেই জায়গা থেকে ঢাকাকে আমি নানা সময় নানাভাবে দেখার চেষ্টা করছি। আমার ছবি তোলার প্রথম যে, একদম যদি বলি প্রথম যে প্রসেস বা জার্নি শুরু হয়, সেটা আসলে ঢাকা শহরে রাতের ছবি তোলা। আমার ওই সময় আমি পাঠশালা, আমাকে ড্রপ করতে হয়েছিল আমার মনে আছে, নানা রকম এই আর্থিক নানা কিছু বিষয়ে। আহ, তো প্রায় 6 মাস না, 6 মাসের একটু কমই, প্রায় 5 মাসের মতোই আমি পাঠশালা যাইনি। কিন্তু সেই সময়টাতে আমি রাত্রেবেলায় প্রচুর ছবি তুলছিলাম। সেটা আমার প্র্যাকটিসকে আমার মনে হয় অনেক হেল্প করে। কারণ ওই সময় রাত্রেবেলা ছবি তুলতাম, তো তো রাত্রে ছবি তুলতে হলে আপনাকে অবশ্যই ট্রাইপড ব্যবহার করতে হতো। এবং ট্রাইপড ব্যবহার করতে মানাই হচ্ছে আপনার, আপনি জাস্ট র্যান্ডমলি ক্লিক করতে পারবেন না। আপনাকে ট্রাইপডটাকে সেট করতে হবে, ক্যামেরা সেট করতে হবে, আপনার ফ্রেমটাকে কম্পোজ করতে হবে, লাইটটা মাপতে হবে, কতক্ষণই
আপনার ফ্রেমের ভিতরে কতটুকু জায়গা থাকবে, কতটুকু পর্যন্ত থাকবে না, এই সমস্ত বিচার করে আপনি একটা এক্সপোজার নেন, হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট, জায়গা টু জায়গা ভ্যারি করে, এবং আপনি ছবিটা চাপ দিলেন এবং প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করলেন, তারপর ছবিটা আসলো। এবং যে ছবিটা আসছে সেই ছবিটা একেবারে কাছাকাছি বাস্তবের সাথে, আবার ঠিক একই সাথে বাস্তবের সাথে কাছাকাছিও না, কারণ মানে যখনই আপনি লং এক্সপায়ার হয়ে যান, আপনি আলো অনেক বেশি প্রবেশ করান ক্যামেরার ভেতরে আপনার যন্ত্রে, সেই কারণে এমন ভাবে রং তৈরি হতে পারে, এমন ভাবে আলোর ইন্টেন্সিটি তৈরি হতে পারে, যেটা আসলে বাস্তবে ছবিতে দেখে আমরা সাধারণতভাবে হয়তো দেখি না, অভ্যস্ত না। তো এটা আমার প্রথম প্র্যাকটিস ছিল, তো আমি আসলে কখনোই ক্যামেরা হাতে নিয়ে দৌড়ে দৌড়ে ছবি তুলতে পারিনি, মানে আমার হয়তো না ওই সময়, হয়তো আমার ভালো লাগতো না কখনো, এনিওয়ে। তো সেই সময় আমি ঢাকা শহরের ছবি তুলি। তারপরে 2013-র দিকে পড়াশোনা শেষ করার পরে নানা মানে ছবি তুলতে চাই, তো এলাকার ছবি তোলা শুরু করলাম, ঢাকা শহরের ছবি তুললাম, বৃষ্টির ছবি তুলতাম একটা সময় 2013-র বর্ষাকালে। অনেকদিন পর দেখছিলাম এই ছবিগুলো এই বছর। তো সেইভাবে ঢাকা শহরে আরো কিছু ছবি তোলা শুরু করি। আসলে 2013 সালে এখানে ঢাকা শহরে একটা শাহবাগ একটা আন্দোলন তৈরি হয়, যে আন্দোলনটা শুরুতে খুব ভালো থাকলেও পরবর্তীতে আসলে এটা খুবই ম্যানিপুলেটেড হয়ে সরকার পক্ষের লোকদের একটা প্রোপাগান্ডাতে পরিণত হয়। কিন্তু শুরুর যে স্পিরিটটা ছিল, সেই স্পিরিটটা ছিল খুবই ওয়েল নাইভই ছিল। নাইভ হওয়ার কারণে এত বড় পরবর্তী ঝামেলাগুলো তৈরি হয়, কিন্তু অনেক মানুষের সেখানে সমাগম হয়েছিল। তো আমরা অনেকে সেখানে যেতাম। আমি কখনো রাস্তায় বা আন্দোলন বা মিছিল বা সমাবেশ এই ধরনের জায়গার ছবি কখনো তুলিনি, তোলার কখনো খুব একটা আগ্রহ হয়নি। ওই সময় আমার প্রথম ছবিগুলো তোলা শুরু করি, কারণ হচ্ছে যে মনে হচ্ছিল যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং আমি এইটাকে প্রিজার্ভ করতে চাই, সেটা একটা জায়গা থেকে। এইভাবে আসলে ওই শাহবাগ এবং শাহবাগ অঞ্চলের ছবিগুলো তোলা শুরু করি। এবং অনেক সময় রাত্রে ছবি তুলতে হতো, তার কারণে একটা খুবই কম একটা ছোট একটা ফ্ল্যাশ ব্যবহার করতাম, হোলগা কোম্পানির একটা ফ্ল্যাশ, যে ফ্ল্যাশটা একবার শুট করলে 10 সেকেন্ড সময় লাগতো ওটা রিচার্জ হতে অ্যাটলিস্ট, হ্যাঁ, মানে লাইটটা ব্যাক করতে। আপনি একটা ক্লিক করার পর 10 সেকেন্ড পর, মানে একটা ক্লিকের পর আপনি চাইলেও ক্লিক করতে পারবেন না, আপনাকে অ্যাটলিস্ট 10 সেকেন্ড ওয়েট করতে হতো। যাই হোক, এটা আরেক ধরনের সীমিত লিমিটেশন তৈরি করে আমার, যার কারণে ছবিগুলোর আরেক ধরনের চরিত্র তৈরি হয়। হ্যাঁ, যাই হোক, ওইটা একটা মানে ডিফিকাল্ট টাইম ছিল। এখানে অনেক ভায়োলেন্সের পরিমাণটা ওই সময় থেকে শুরু হয় আসলে, আগেও ছিল, কিন্তু খুব ভায়োলেন্ট একটা টাইম শুরু হয় এই সবকিছু মিলায়, এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, সরকারের নানা কিছু। তো শহরটাকে খুব ভায়োলেন্ট লাগা শুরু করে। একই সাথে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে এটা। হ্যাঁ, যাই হোক, এই প্রথম ছবিটাই শাহবাগের ছবি। এনিওয়ে, যা বলছিলাম, তো যেমন শাহবাগের ভেতরে পার্কের ছবি, তো এভাবে আসলে বাইরে আস্তে আস্তে ছবিগুলো তোলা শুরু হয়। একই সাথে ওই সময়টায় হুলস্থুল বেঁধে যায় শহরে, শহর জুড়ে ফ্লাইওভার তৈরি করা। সেটা আরেক মজার এবং ট্র্যাজিক গল্প। তো শহরটাকে মনে হচ্ছিল খেয়ে ফেলতেছিল, মানে এমনিতেই এত মানুষের শহর, তার ভেতরে এত কনক্রিট, এত গর্ত, এত রাস্তা ভাঙা, এত বড় বড় রড, এত কিছু। মানে একটা তো হচ্ছে লিটারাল ভায়োলেন্স, যে ভায়োলেন্সটা মানুষের সাথে হয়, আরেকটা হচ্ছে শহরের প্রতি, মানে একটা থাকার জায়গার প্রতি। আমি থাকি মগবাজার ইস্কাটন বাংলা মঠের এই রাস্তাটা, যে রাস্তাটা ঠিক সেটার সাথে ইস্কাটন রোড বলে। তো এখান দিয়েও শুরু হলো একটা এখানে একটা বড় চওড়া রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে শুরু হলো একটা ফ্লাইওভার বানানোর, এবং দেখে মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এবং একটা আর্মাগেডন হয়ে গেছে। আর্মাগেডন বলে না, শেষ সময় সৃষ্টির, হ্যাঁ, এরা পৃথিবীর শেষ সময়, সেই আর্মাগেডনের ধ্বংসস্তূপ পড়ে আছে স্বাভাবিক, বছরের পর বছর চলতে থাকলো, সেই ভিতরে বসবাস শুরু হয়। যা হোক আর কি, তো খুব ভায়োলেন্ট একটা
সময়ের শুরু হয় ওই সময় আমার মনে হয়, যেটা এখন আরো বেশি তীব্র। কিন্তু আহ, তো সেই জায়গা থেকে আমি ঢাকা শহরের কিছু ছবি তুলি এবং নানা কিছু ছবি তুলি, ধরেন শহরের বিল্ডিং এর ছবিও তুলি, মানুষের ছবি তুলি। ধরেন এই ছবিটা একটা, এই ঢাকা শহরের আপনার আরেক ধরনের কালচারাল ক্রাইসিস তৈরি হয় বিয়ের বাড়িতে আপনার হিন্দি গানের সাথে নাচ, হ্যাঁ, যেটার সাথে আমাদের এখানে কোনো সম্পর্ক নাই, বলিউডের এত বড় ইনফ্লুয়েন্স। কিন্তু আবার একই সাথে এই প্রতীক, মানুষগুলাও, হ্যাঁ বলেন। এটাকে বড় করা যাবে ছবিগুলোকে আর একটু? ও সরি। ফুল স্ক্রিন মনে হয়নি। আহ হ্যাঁ। হুম, এই ছবিটার কথা বলছিলাম। ধরেন শহরে একটা ইনইকুয়ালিটিও ছিল, মানে ধরেন খুব যেমন ধনীদের যে সেলিব্রেশন, হ্যাঁ, আপনি যে ধরেন এই ছবিটা, এই ছবিটা হচ্ছে একটা বিয়ের ছবি বা এঙ্গেজমেন্ট বা সামথিং এরকম একটা কিছু ছবি ছিল। দুজন নারী নাচ নাচ নাচতেছে একসাথে, সবাই নাচটা উপভোগ করছে। নাচটা স্বাভাবিকভাবে নিশ্চয়ই কোনো বলিউডের কোনো গানের সাথে ছিল। তো সেরকমও যেমন ঘটনারও ছবি তুলতাম, এই মানুষগুলোরও ছবি তুলতাম, যে মানুষগুলো আসলে মূলত এই শহরটাকে বানাচ্ছে, বা মানে বানাচ্ছে বলবা ঠিক হবে না, মূলত একদল একদল মানে করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, লোভী রাজনীতিবিদদের আহ, দর্শনে যে শহরটা তৈরি হচ্ছে, সেই শহরটা তৈরিতে এই সাধারণ মানুষগুলোই আসলে হাতে কলমে কাজ করছে। তো এই মানুষগুলোর ছবি তোলা শুরু হয়, এবং এই ছবিটা আমার ঠিক গলির মুখের ছবি। এবং আপনি যদি দেখেন পিছনে অনেকগুলা কনক্রিট ব্লক স্কোয়ার, হ্যাঁ, অনেক বড় ওগুলো, দূরে বোঝা, আরে পাল্টা যাচ্ছে বারবার, কিভাবে পজ করে এটা, আচ্ছা। এবং সামনে একটা যন্ত্রটা মাটি খুঁড়ে কি জানি করে, কিন্তু দেখবেন যে যন্ত্র থেকে অনেকগুলো পাইপ, তার, কি কি জানি বের হয়ে আসছে, হ্যাঁ। পুরো জিনিসটা দেখে মনে হচ্ছে একটা এন্টিটি, যদিও এখানে কয়েকটা এন্টিটি, কিন্তু পুরোটা আবার একটা এন্টিটি হয়ে গেছে একসাথে মিলে, একটা হাইব্রিড, একটা ডিস্টোপিয়ান মেশিন, হ্যাঁ, যন্ত্রের মতো। ওই সময় ঢাকা শহরটাকে ওরকমই মনে হচ্ছিল আর কি খুব। আম, এটা যেমন একটা আর্ট এক্সিবিশন সেই সময়, 2000, এটা মনে হয় 2014 জানুয়ারি মাসের সময় হতো। আহ, একটা বড় আর্ট সামিট তখন শুরু হয়, সেই সময় তোলা ছবি। আম, যা হোক, ছবিগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই ছবিগুলো আসলে আমি এই ছবিগুলো কখনো কোথাও ওভাবে দেখাইনি। একবার মনে হয় কোনো একটা টকে কিছুটা দেখিয়েছিলাম, এটা কোথাও দেখিও না আসলে। আহ, এটা যেমন এই যে ঢাকা এক্সটেনশন হচ্ছে, হ্যাঁ, এই দূরে আপনি দেখতে পাচ্ছেন স্কাইলাইন। তো আহ, মানে একটা এমন একটা ইনব্যালেন্স একটা সময় এবং শহরের ভিতর দিয়ে যাচ্ছিলাম, যে শহরটাকে একই সাথে খুবই ভঙ্গুর, কিন্তু একই সাথে খুব নিষ্ঠুর, দুটারই একটা সংমিশ্রণে মনে হচ্ছে। এটা ধরেন তারের ছবি, সে সময় তোলা। এই আবার সেই কনক্রিট ব্লক গুলো দেখতেছেন, হ্যাঁ, যেগুলোর কথা বলছিলাম, এবং এক একটা এলিয়েন অবজেক্টের মতো মনে হচ্ছিল। আহ, তো আসলে এগুলো কোনো বিষয় ছিল না আমি সেই অর্থে, হ্যাঁ, আমি আসলে ঢাকার একটা ন্যারেশন হয়তো তৈরি করছিলাম। তো এই ন্যারেশনটা দেখতে দেখতে কেমন যেন একটা টেনশন ফিল করতেছিলাম, যে ঘটনাগুলো চোখে আসছিল, ছবিগুলো দেখতেছিলাম। আম, ঠিক কমফোর্টেবল না ছবিগুলার বিষয়গুলো, আহ, এবং এক ধরনের ভায়োলেন্সের ইঙ্গিত দিচ্ছিল। তো আমার খুব ইচ্ছে হলো তখন যে, আর খুব পুলিশ ঘুরতো তখন, এখনো ঘুরে, কিন্তু তখন আর কি বেড়ে যায় খুব, বন্দুক নিয়ে পুলিশ ঘুরে বের করতো, রাত্রেবেলা বের হলেও দেখা যেত। আহ, তো এই জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে আমি যদি একটা এবং প্রায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হতো, হ্যাঁ।
বাস চাপা দিয়ে চলে যেত। এই গত 2 বছর আগেও সেটা নিয়ে বিশাল আন্দোলন হয়, সেটা আরেক গল্প। যাই হোক, তো এরকমও অ্যাক্সিডেন্ট চলতেই থাকতো, মানুষ তো কিছু পলিটিক্যাল মার্ডার তো চলতেই, রাস্তায় ডেড বডি পড়ে আছে, এরকম অনেক ছবি টবি দেখা যেত। তো যাই হোক, আমার মনে হলো যে আমি একটা ছবি তুলতে চাই, যে ছবিটা একটা মৃত্যু থাকবে, মানে একটা ফিজিক্যাল ডেথের ছবি আসবে। কিন্তু সমস্যা হচ্ছে আমি তো সাংবাদিক না, আমি তো জার্নালিজম প্র্যাকটিস করি না। আহ, যে আমি একটা দুর্ঘটনার ছবি তুলবো বা তুলতে চাই, সে আগ্রহ আমার নেই। আহ, কিন্তু আমি আসলে তাহলে কিভাবে জানবো যে কোথাও একটা কিছু ঘটবে, তাই না? আবার আমি আসলে অপেক্ষা করে থাকতেও খুব, এটা খুবই বাজে বিষয় লাগে যে আমি আসলে অপেক্ষা করছি একটা বাজে কিছু ঘটবে তার জন্য, হ্যাঁ ধরেন। অথবা আমি আবার এমনও না যে একটা জিনিসকে তৈরি করব, যে একটা পুরো জিনিসটাকে সাজাবো, সেটাও আমার এক ধরনের মনে হচ্ছে খুব ইম্পোজড একটা আইডিয়া। তো এইসব ভাবতে ভাবতে আমার হঠাৎ মনে হলো, আচ্ছা আমার বাসার পেছনে, আমার এলাকাতেই হচ্ছে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যে মেইন জায়গা, এফডিসি বা বিএফডিসি বলে, মানে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, খুব পুরানো, সেই অনেক বছরের। বাংলাদেশে মূলত কমার্শিয়াল সিনেমা যারা তৈরি করে, এবং ছোটবেলায় যখন অন্যান্য ডিশের লাইন আসেনি, তখন আমরা সকলেই আসলে এই বাংলা বিটিভি, মানে বাংলাদেশ টেলিভিশনের বাংলা সিনেমাই চলতো শুক্রবার দিন, বিশেষ করে 3টার সময়। তো আমি জানি যে বাংলা সিনেমা এক ধরনের ভায়োলেন্স পোর্ট্রে করা হয়। তো আমি যদি কোনোভাবে একটা সিনেমার সেটে যেতে পারি, তাহলে সেই, মানে একটা নিশ্চয়ই কিছু ঘটবে, যে ঘটনাটাতে আমি এমন ভাবে একটা ছবি তুলবো যে ছবিটা দেখলে মনেই হইতে পারে ছবিটা বাস্তব, কিন্তু একই সাথে আবার ছবিটা বাস্তব, বাস্তব বলতে বোঝাচ্ছি যে সত্যিকার ঘটনা না, একটা সাজানো ঘটনার এমন একটা সিন যেখানে আমার পুরোপুরি কন্ট্রোল নেই। কিন্তু আমি আমার, ঠিক যেমন শহরটা আমার পুরোপুরি কন্ট্রোল নেই, কিন্তু তারপরে আমি আমার পার্সপেক্টিভ থেকে শহরটার একটা স্পেসিফিক ন্যারেশন তৈরি করছি। কোন স্থানে আমি ছবি তুলবো সেটা নির্বাচনের জায়গা থেকে, কি বিষয়ের ছবি তুলবো, সেই বিষয়টা কিরকম দেখাবে। এই ছবিটা যেমন ওই সময় তোলা আমার খুব পছন্দের একটা ছবি, খুবই একটা আজীব, আমরা বাংলাদেশিতে খুব বাংলাদেশিরা এই শব্দটা ইউজ করি, আজীব একটা ছবি লাগে আমার কাছে ছবিটা দেখলে। যে ছবিটা আহ, যে সময় তোলা, সন্ধ্যার সময় তোলা, আবার একটা একটা বাজে রকম ভাবে একটা ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে, সেই ফ্ল্যাশটা মানে যেটা ফ্ল্যাশের সুন্দর ব্যবহার না, যেটাকে আমরা সাধারণত বলি, সেই ফ্ল্যাশটার কারণে সামনে একটা বড় জায়গা জ্বলে গেল, এবং সেই জ্বলে যাওয়ার কারণে অন্ধকার, যে সিনটা খুবই অন্ধকার থাকার কথা, হঠাৎ করে একটা জোয়ান লোকের মোটরসাইকেল চড়ে ঢুকে যাচ্ছে একটা ক্ষেতের ভিতর দিয়ে, এবং ডিরেকশনটা একটা শহর, যে শহরটায় প্রচুর বিল্ডিং দেখা যাচ্ছে, এবং বিল্ডিং গুলা আবার কেউ থাকে না, যদি দেখেন বিল্ডিং গুলো সবই ইন সামহাউ ইনকমপ্লিট এবং অন্ধকার। তো এই যে এই ধরনের সাসপেন্স ফুল একটা ইমেজ, সেই ইমেজটা দেখা থেকে আমার মনে হলো যে এই সব কিছু থেকে আমি একটা সিনেমার সেটে ট্রাই করি পারমিশন নিয়ে ছবি তোলা। তো সেইভাবে আমি লাকিলি সেই পারমিশনটা পাই একটা সেটে। ও সরি, ছবি দেখাচ্ছে মানে ছোট। এবং সেইভাবে সিনেমার সেটে কাজটা আমার শুরু হয়। আমি একটু ছবিগুলো দেখি, মানে দেখাই, আপনি দেখেন, আপনারা দেখেন, এবং আমি একটু পানি খাই এবং একটু বিশ্রাম নিয়ে আপনি প্রশ্ন করেন আমাকে। শিওর। যাক, আমি আর কি একটা ছবি তুলতে গিয়েছিলাম ওখানে, কিন্তু ওখানে যে যে জিনিসগুলো সামনে পরে আহ, দেখি, সেটা দেখে এত, তখন তখন 2014 সাল,
2014 কি? হ্যাঁ, 2014 একদম শুরুর দিকে। এবং বয়সও খুব কম ছিল। যা দেখলাম চোখের সামনে, যা দেখা যাচ্ছিল, তা একটা অন্যরকম সম্ভাবনা তৈরি করে মাথার ভিতরে। এগুলো সব পুরোনো ছবি, এগুলো সকলেই 2014 থেকে 2015 তোলা। আমার পরে আর আমি এই কাজটা নিয়ে আগাইনি। সাধারণত অন্য কাজগুলো যেভাবে আমি অনেক লম্বা সময় ধরে করা, এই কাজটা আসলে একটা বছরই করা। এই তো কাজটা হ্যাঁ, আপনি বারবার তাহলে ফিরে গেছেন, রাইট, এখানে সেটে? হ্যাঁ, এখানেও গেছি। হ্যাঁ, হ্যাঁ, এখানে নানা ডিরেক্টর। আর এই আমাদের বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইন্টারেস্টিং স্পেস, যেখানে নানা মানে নানা মনের বা নানা ধরনের মানুষ একসাথে কাজ করে এবং ভয়াবহ পরিশ্রম করে। এই যেমন এই ভদ্রলোক, এরকম আরো অনেক আছে যারা মূলত সাধারণত যে চরিত্রটা বা এই যে এনারা যারা দেখছেন, যে চরিত্রটা প্লে করে, তারা মূলত প্লে করে হচ্ছে যারা আম, গল্পের নায়ক না, কি বলে, ভিলেন, ভিলেনের গ্যাং হিসেবে কাজ করে। হ্যাঁ, এবং সেই গ্যাং এর কাজ ওনারা করে, কিন্তু একই সাথে ওনারা যে শুধু অভিনয় করে তা না, ওনারা সেটের অনেক কাজ করে। হ্যাঁ, সেটের লাইট থেকে শুরু করে এটা আনা থেকে শুরু করে ওটা আনা, মানে মূলত এটা একটা এক্সট্রিম হার্ড টিম ওয়ার্কের ভিতর দিয়ে চলে। গল্পগুলো খুবই কাছাকাছি, দেখতেই পারতেছেন। আমাদের অঞ্চলের আইটেম সং, ইন্ডিয়ার আবিষ্কৃত আইটেম সং বাংলাদেশে ঢুকে গেছে। এবং সেই আইটেম সং থেকে নাচ গান থেকে শুরু করে মারামারি দৃশ্য, বারের ভিতরে প্রায় ফাইট সিন গুলো হতো। হ্যাঁ, এবং বন্দুক, অবশ্যই রক্ত, ভায়োলেন্স, ভয়, সবকিছুই দেখতে দেখতে আমার মনে হয় যে আসলে আমরা এই অঞ্চলটা মানে এই অঞ্চলে এক ধরনের যে ভায়োলেন্স তৈরি হয়, সেই ভায়োলেন্সটাকে আমরা আসলে একই সাথে এই সিনেমাগুলো থেকে ইন্সপায়ার্ড হয় মানুষজন, নাকি এই সিনেমাগুলো আসলে এই বাস্তবের যে ভায়োলেন্স সেটাকে পোট্রে করার চেষ্টা করে। একটা দ্বন্দ্ব বা প্রশ্ন বলতে পারেন, সেই প্রশ্নগুলো থেকে কাজটা শুরু মানে কাজটা করা। আম, হয়তো এটা একটা ওই যে লুপ, এই লুপটা আসলে এমন না যে মুরগি আগে না ডিম আগে, বিষয়টা এরকম, বুঝতে পারছেন? তো যাই হোক, এই গল্পটায় কাজ করতে কাজ এই বিষয়ের কারণে আমাকে একদমই অন্য ধরনের রং এবং তাপমাত্রা করতে হয়, বা মোমেন্ট বলতে পারেন। হ্যাঁ। আমি যদি আগের ছবির সঙ্গে কম্পেয়ার করি, এই হুম, ছবিগুলো অনেক অনেক বেশি গ্রাফিক্যাল, হুম, 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 রাইট? মানে এক্স্যাক্টলি। আর আর হ্যাঁ, অনেক বেশি গ্রাফিক্যাল। মানে আপনি যদি বলেন আগের ছবিগুলোর রং যদি ভাবেন, আর এই হ্যাঁ, ছবিগুলোর রং যদি ভাবেন, তাহলে দুটা কাজ আসলে বাইপোলার কাজ। বাইপোলার বলতে বুঝাচ্ছি এই- দুই পোলারের অপোজিট, রাইট? হুম হুম। আমাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিয়ে কথা বলতে পারি, বা এটা নিয়ে, হ্যাঁ, তাহলে আমরা পরের কাজে যেতে পারি। আমার এই মুহূর্তে এটার কি প্রশ্ন নেই। আমার যেমন একটা জিনিস মনে আছে, আহ, যখন আপনি প্রথম ফ্ল্যাশ ইউজ করেন, আমার মনে হয় আপনি ফেসবুকে কখনো কোনো কমেন্ট পোস্ট করেছিলেন যে তার আগে কখনো আপনি ফ্ল্যাশ ইউজ করেননি। আর হ্যাঁ, আর আপনার ছিল যে ইউ ওয়ান্ট টু চ্যালেঞ্জ ইউর সেলফ, কে আপনি মানে ফর সাম টাইম ইউ উইল অনলি ট্রাই টু শুট সামথিং ইন ফ্ল্যাশ। হ্যাঁ, ওই সময়টা, ওই যে যে আগের যে ছবিগুলো দেখছেন, ওই সময়টা হ্যাঁ, আসলে আমি যেটা করছিলাম যে আমি যেমন এর আগে, মানে তখন তো খুব স্থির ছবি তুলছিলাম, এক ধরনের রং, হ্যাঁ, কালার এবং ইমেজ কনস্ট্রাকশন ছিল। তো আমি যা যা করছিলাম তার ঠিক উল্টো জিনিসগুলো করা শুরু করি। জাস্ট নিজেকে, মানে এক ধরনের এক্সপেরিমেন্ট বলতে পারেন, এক ধরনের চ্যালেঞ্জ দেওয়া নিজেকে, বা এক্সপ্লোরেশন বলতে পারেন। আহ, সেটা সেটা এবং ফ্ল্যাশ আমি কখনো খুব একটা পছন্দ করি না, এখনো করি না আসলে। মানে ব্যক্তিগত জায়গা থেকে, অন্য মানুষের কাজে না। আম, এবং যেহেতু আমি এটাকে পছন্দ করি না, আহ, সেইটা
কে আমি কিভাবে এক্সপ্লোর করতে পারি, এবং সেই ফ্ল্যাশটা ব্যবহার করে এমন এমন কোনো ছবির ভাষা কি তৈরি করা সম্ভব যে যেটা সেখানেও ফ্ল্যাশের ব্যাপারটা যেন একটু অন্যরকম আহ, হইতে পারে, হ্যাঁ। মানে খুব ভদ্র ফ্ল্যাশ না, আহ, যেটা আমি তৈরি এক্স্যাক্টলি। করি, আহ, যেটাকে টেকনিক্যালি অনেকে এটা মেনে নেবে না, একটা ভালো ছবি এবং ফ্ল্যাশের ব্যবহার। আর কিন্তু আমি আসলে টেকনিক্যালি এবং গ্রামাটিক্যালি রাইট ছবি তুলতে আগ্রহ আহ, বোধ ছিল না আমার। আমি আসলে সেটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিভাবে, সেটা খুঁজতেছিলাম। তো সেই কারণে ফ্ল্যাশটা তখন এক্সপ্লোর করতেছিলাম। না, খুবই সুন্দর। ইনফ্যাক্ট আমার ওই কথাটা খুব ভালো লাগলো যেটা আপনি বললেন যে যখন কেউ ট্রাইপড নিয়ে যখন আপনি ছবি তুলতেন, হুম, দ্য হোল প্রসেস ইজ ভেরি স্লো। আই থিঙ্ক হুম, সেটা অনেক হেল্প করে একটা মানুষকে ওই স্পেসের সঙ্গে এক হয়ে যেতে, হুম, হুম, বুঝতে অ্যান্ড দেখতে যে কি হচ্ছে অ্যান্ড কি হতে পারে। যদি জাস্ট আমি জাস্ট ক্যামেরা ধরলাম, ক্লিক করলাম, আমার মনে হয় না সেখানে কখনো চিন্তা ভাবনা ওই মুহূর্তে কাজ করতে পারে, রিফ্লেক্স কাজ করতে পারে, চিন্তা ভাবনা কাজ রিফ্লেক্স করতে কাজ পারে না। করে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং আরেকটা বিষয় একদমই খুবই টেকনিক্যাল, মানে আপনি যদি এত ভাইবে চিন্তাও না ধরেন, আমি বলছি এটা তো আমি আমার আহ, মানে ছাত্রছাত্রীদের প্রায় বলি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন টু লুক অ্যাট থিংস, হ্যাঁ। যে আমি যদি বলি দ্য অ্যাক্ট অফ লুকিং, মানে দেখা অ্যান্ড সিইং, দুই শব্দের দুই ধরনের অর্থ আছে তো, বা ভাব ভাব আছে। তো দেখাটা খুব গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে আপনি যদি আপনার মাধ্যমটাই হয় আলোকচিত্র। তো দেখাটা তো আসলে আপনার ইটস নট জাস্ট এ প্র্যাকটিস, ইটস এ পারফরমেন্স। হ্যাঁ, ইটস এ পারফরমেন্স। ইউ অ্যাজ এ মিউজিশিয়ান ইউ পারফর্ম ইন এ স্টেজ অ্যান্ড ইউ প্লে as finely possible in front of crowd or audience or whatever, or even your friends. As a image maker, you do what your performance is seeing, looking at things in the most utmost detail and depth and intimacy. আপনি যদি নাও চান, আপনি রাত্রেবেলায় ট্রাইপড দিয়ে যদি ছবি তোলেন, তাহলে আপনি আসলে ভিউ ফাইন্ডার দিয়ে দেখতে পারবেন না কিছু। আপনাকে আগে দেখতে হবে কি ছবি তুলবেন, তারপরে ক্যামেরাটাকে সেট করতে হবে। ইউজুয়ালি যেটা হয় যে আমরা ক্যামেরাটা চোখে লাগায় দেখি ভিউ ফাইন্ডার দিয়ে। তো আমি বলতে চাচ্ছি যে ওই দেখাটা যেমন জরুরি, ক্যামেরাটা ছাড়া দেখার প্র্যাকটিসটা করাটাও জরুরি। তারপরে ক্যামেরাটাকে কিভাবে আপনি সেই দেখার সাথে মিলাবেন, দ্যাটস দ্য নেক্সট স্টেপ। এনিওয়ে, তো ওই রাত্রে ওইভাবে কাজ করার কারণে আমি আসলে দেখার আম, চর্চাটার অন্যরকম ফাউন্ডেশন হয় হয়তো। আচ্ছা, আমরা মনে হয় পরের কাছে যেতে পারি প্রতীক। হ্যাঁ, আহ, তো যা হোক, আপনাদের ঢাকার ছবি দেখালাম। তো আমি আমি আসলে আমার অঞ্চলের কাজ দেখাচ্ছি, বা আমার অঞ্চলের তো কাজ, কিন্তু আমি বলছি যে কাজগুলো আমার আমার যে কাজগুলো মূলত আমার অঞ্চল নিয়ে আহ, ভাবে বা ডিল করে, সেগুলো দেখাচ্ছি। তো আমি একটু ঢাকা থেকে এখন বের হই আমরা। ঢাকা থেকে বের হয়ে আমি একটু আমার পরবর্তী আরেকটা কাজে যাই, যে কাজটা মূলত দেশ ভাগ, মানে 47-এর আগের গল্প, এখনো গল্প, কিন্তু গল্পটা মূলত আসলে আহ, সেই সময়। এবং 47-এ আমরা তো 200 বছরের মতো ছিলাম ব্রিটিশদের আন্ডারে, এবং ব্রিটিশদের আন্ডারে আবার ছিল জমিদাররা, এবং সেই জমিদার মূলত ছিল হিন্দু হায়ার ক্লাস, যারা একসময় আসলে মূলত এলাকা ভিত্তিক এদেরকে রাজা বলা হতো। যেমন এই রানীর কবর, বা এটাকে মঠ বলে, টুম। যা হোক, তো বাংলাদেশ তো একসময় বাংলাদেশেও যেরকম এই জমিদার প্রথা এবং এই জমিদারিদের একটা বড় প্রেজেন্স ছিল। সেটার ভালো গল্প আছে, সেটা খারাপ গল্প আছে। যা হোক প্রতীক, আমি, আপনাকে মনে হয় পজ পজ করতে হবে ছবিটাকে, কারণ আচ্ছা, ছবিগুলো আচ্ছা, মুভ করে যাচ্ছে। হ্যাঁ করুক, অসুবিধা নেই। খুব ফাস্ট মুভ আচ্ছা, করতেছে নাকি? না না না,
ফাইন, আচ্ছা আমি আচ্ছা জাস্ট বলার জন্য বললাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ জাস্ট ঠিক আছে। হ্যাঁ করুক, ছবি মুভ করুক, হ্যাঁ। ওকে। আম, হ্যাঁ, যা কি জানি বলছিলাম, তো যা হোক, এইটা 1947 দেশভাগের পর এই ছবিটা, এই আহ, ছবিটা বলে রাখি, এটা হচ্ছে গড়াই নদী বা পদ্মা নদী। আপনারা সবাই জানেন ওই যে এই আমাদের ছোট নদীতে, নদী। এই নদীটাই হচ্ছে ওই বজরা করে রবীন্দ্রনাথ যে নদীতে ঘুরে বেড়াতো শিলাইদহ, হ্যাঁ। আহ, এটা মনে হয় গরমকালে জল থাকতো না, হ্যাঁ তখন হ্যাঁ গরু হ্যাঁ, গাড়িতে করে পার হতে পারতো, আর এক্স্যাক্টলি বর্ষায় ভরে যেত। এক্স্যাক্টলি। তো উনি এখানে আসতেন এবং এই নদীতে বজরা করে ঘুরতেন। তো সেই নদীর এখনকার চিত্র, যা হোক আর কি। আমি এগুলো কি শিলাইদহের কাছে? এটা শিলাইদহ হয়, হ্যাঁ, এই এটা এক্স্যাক্টলি শিলাইদহ। শিলাইদহতেই? আচ্ছা। যা হোক, আমার এইখানের এলাকা সবকিছু সব ঝিনাইদহ তা না, এটা সমগ্র বাংলাদেশে বিস্তীর্ণ। একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, যেমন এটা হচ্ছে গোপালগঞ্জ, এই গোপালগঞ্জের জমিদার বাড়ি। এটা হচ্ছে একদম দক্ষিণে বাগেরহাট, বাগেরহাটেরও আরো ভেতরে আসলে। এটা আবার উত্তরবঙ্গে নওগাঁ। তো আমি আসলে একটা সার্ভে শুরু করি, যে সার্ভেটা মূলত আহ, জমিদারদের যত স্টেট, যেটা বাংলাদেশ যখন পাকিস্তান হয় 47-এর পরে, তখন এই জায়গাগুলো বা এই জমিদারদেরকে আসলে এনিমি স্টেট বলা হয়, হ্যাঁ। তো এনিমি স্টেট বলে কি, সরি, এনিমি অফ দ্য স্টেট বলা হয়। তো যেহেতু তারা এনিমি অফ দ্য স্টেট, তাদের যে জায়গা জমি, বাড়ি বা প্রাসাদ, সেগুলোকে এনিমি প্রপার্টিস বলা হতো। তো আইনের নানা জটিলতা এবং অনেক রকম ট্যাবু তো আছেই, হিন্দু মুসলিম দ্বন্দ্ব, নানা কিছু জায়গা থেকে এই জায়গাগুলো অধিকাংশ ক্ষেত্রেই কিছু দখল হয়ে যায় লোকালদের দ্বারা, এবং অধিকাংশ জায়গাগুলো আসলে পড়ে থাকতে থাকতে এক ধরনের রুইন্স তৈরি হয়। এবং এই রুইন্স এর প্রতি আমার মূল আগ্রহটা ছিল, যতটা না আমি বলবো দেশ ভাগ, দেশ ভাগের আগ্রহটা কাজ করতে করতে তৈরি হয়। এখন ওই রাজনৈতিক কারণে, আবার চলে আসি রাজনীতিতে, রাজনৈতিক কারণে এইটা তো এমনিতে একটা রাজনৈতিকভাবে একটা জটিল গল্প, যেখানে ধর্ম এবং দেশ, জমি, বর্ডার, সবকিছু বিষয় তো আছেই, কিন্তু ইতিহাস, কিন্তু একই সাথে আবার হচ্ছে কি, আমাদের বাংলাদেশে আবার রিসেন্ট বেশ কিছু বছর ধরে রাজনৈতিকদের রাজনীতিবিদদের প্রয়োজনে কোনো কারণে 71 সালের আগে আর ইতিহাসটা যায় না, 71-এ গিয়ে আটকে গেছে আমাদের ইতিহাস, হ্যাঁ। এবং সবকিছু 71-ই, কিন্তু 71 তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশের, কোনো সন্দেহ নেই, কিন্তু 71 পৌঁছাতে হলে তো তার আগেও অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ ছিল, এবং সেই অংশ একটা বড় অংশ ছিল এই বাংলা, দুই বাংলা এবং দুই বাংলার মিলমিশ এবং মিল এবং অমিল দুটাই, হ্যাঁ। এই যে ধরেন দুটা, এই অঞ্চলই আসলে বাংলা ভাষী লোক দুটা, মানে আমরা ছোটবেলা থেকে ধরেন, এই যে যেমন এই গল্প ছবিগুলো দেখলে, আমি জানি না, আপনারা যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়েন, সেই সময় পড়েন, প্রথম আলো পড়েন, ওই বই যদি আমি না পড়তাম কলেজ জীবনে, স্কুল কলেজে, আমার এই কাজের ইন্সপিরেশনই হয়তো আসতো না, হ্যাঁ। তো এখন সুনীল গঙ্গোপাধ্যায় তো বাংলার লেখক, হ্যাঁ। জীবনানন্দ দাশ এই বাংলাদেশের লেখক, কিন্তু পরবর্তীতে ওপারে চলে যায়, দেশ ভাগ হয়ে যায়। ঋত্বিক ঘটকের তো জীবনটাই পুরো হয়ে গেল এই বাংলা ভাগের ইসে, তার কাজও সমস্ত কিছু পার্টিশন রিলেটেড। তো মূলত তো একই অঞ্চলের গল্প, আহ, সেই অঞ্চলের প্রচুর মিল, আবার অমিলও ছিল। ধরেন ওই যে কি জানি বলে, বাঙ্গাল, আমাদেরকে বাঙ্গাল বলা হয় কারণ আমরা একটু মনে হয় কম বুঝি, হ্যাঁ। আপনাদের ওদিকে, আপনাদেরকে কি বলা হয়, ঘটি নাকি ভুলে গেছেন, যাই হোক আর কি। এখানে বলে ঘটি, কিন্তু আমিও হ্যাঁ তো হ্যাঁ বাঙাল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই আর কি বলছি যে এরকম হ্যাঁ। ঘটি, বাঙ্গাল, হ্যাঁ, মিল অমিল অনেক কিছু ছিল, ধর্ম, জাত, সবকিছু মিলায়। তো কিন্তু আবার আমরা তো আসলে একই সংস্কৃতির। তো আহ, কোনো কারণে আমাদের এই 71-এ গিয়ে সবকিছু আটকায় গেছে এই রিসেন্ট টাইমে, হ্যাঁ। খুব দুঃখজনক। যাই হোক, আমি তো অত কিছু জানি না ইতিহাস সম্পর্কে ওইভাবে। তো আমার এই কাজটা দিয়ে আমি আসলে আহ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, রিমোট অঞ্চল, যে যে অঞ্চলগুলো হয়তো কোনো প্রপার আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে লিস্টেডও না, বা যেগুলো লিস্টেড সেই জায়গাগুলো আর এক্সিস্টও করে না বা কিছু করে, এরকম নানা অঞ্চল ঘুরতে ঘুরতে এক ধরনের লোকাল ইতিহাস জানার সুযোগ হয়। কিন্তু দিনের শেষে যদিও কাজটা, আমি বলছি না এটা ইতিহাসমূলক কাজ,
এই কাজটা আসলে আমার আগের কিছু কাজের সাথে সম্পর্কিত, যে কাজটা যেখানে আমি নদীর গল্প বলেছি, যেখানে আমি আমার পরিবারের বৃদ্ধ দাদু দিদার গল্প বলেছি, যেখানে মূলত আসলে সময়কে অ্যাড্রেস করছি আমি। সময় আসলে কিভাবে ফিজিক্যালি এই দুনিয়াটাকে পাল্টায়, হ্যাঁ। মানে সেটা মানুষের শরীর হোক, মানুষের চুলের রং হোক, বা ত্বক হোক, বা জমি হোক, বা আর্কিটেকচার হোক। হ্যাঁ, আর্কিটেকচারের বিষয়ে আমার একটা অন্যরকম আগ্রহ আছে সবসময়। তো এই কাজটা একই সাথে আমাকে অনেক কিছু এক্সপ্লোর করতে সাহায্য করে, আর্কিটেকচার, হ্যাঁ। এবং ওই যে আবার অবক্ষয়ের গল্প, ইতিহাস, স্পেস, এবং অ্যাবসেন্স, অনেকগুলো এলিমেন্টকে নিয়ে এই কাজটা আমার পরবর্তীতে শুরু করা হয়। সেভাবে আমি এই অঞ্চলের এই জার্নি করতে করতে এক সময় এই অঞ্চলের প্রথম যেমন এই 4টা বই যদি দেখেন, এই 4টা বই একটা পুরনো গোপালগঞ্জের একটা পুরনো স্কুল, যে স্কুলটা জমিদার পরিবারেরই তৈরি করা ছিল, সেই স্কুলের লাইব্রেরিতে পড়ে আছে, যেটা 4টা একটা সেট অফ এনসাইক্লোপিডিয়া, যে এনসাইক্লোপিডিয়াটা 1800 শতকের, মানে 1800 মানে 1850-এর দিকে এটা পাবলিকেশন, কিন্তু এটা পড়ে আছে এখানে। এবং এই যে অযত্নে পড়ে থাকার কারণে এই হিস্ট্রিক্যাল অবজেক্টটা আরেক ধরনের ট্রান্সফরমেশন হচ্ছে, হ্যাঁ। তো আপনি যদি দেখেন এই যে ট্রান্সফরমেশন গুলা, আহ, এই যে আমাদের যমুনা, আপনারা বলেন যমুনা, আমরা বলি যমুনা, হ্যাঁ। তো এই যে আহ, এই যে প্রাসাদ গুলো, হ্যাঁ, এই 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 কবরটা তো আসলে একটা রানীর কবর, হ্যাঁ। এই যে প্রাসাদটা, এটা তো একটা রাজার প্রাসাদ, এই যে এটাও প্রাসাদ, কিন্তু হ্যাঁ দেখা যাচ্ছে না, আপনি যদি বাম দিকে দেখেন কোনায়, যেটা দেখতেছেন এটা আসলে বিল্ডিং এর ছাদ, হ্যাঁ। আমি একটা ছাদের উপরে দাঁড়ানো, কিন্তু দেখে মনে হচ্ছে আহ রেল লাইনের রেল স্টেশনের প্রসঙ্গে পরে আসছি, যাই হোক। তো যাই হোক, এই যে প্রাসাদগুলো, এই প্রাসাদগুলো তো আসলে কি রিপ্রেজেন্ট করে? এই প্রাসাদগুলো রিপ্রেজেন্ট করে ক্ষমতাকে, না? এক সময় এটাই সব ছিল সবচেয়ে জাঁকজমকপূর্ণ আর্কিটেকচার বা অবস্থান বা বাসস্থান, যেখানে আহ, নাচ গান হতো, গান বাজনা হতো, মানুষজন থাকতো এখানে। সাধারণ মানুষ এই সকল বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে হলে তখন তাদের পায়ের জুতো খুলে হাঁটতে হতো, এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতে হতো। তো সেই যে আর্টিফ্যাক্ট গুলা, আমি যদি রেলিক বলি, হ্যাঁ, এই যে কলোনিয়াল পিরিয়ডের 200 বছরের যে পাওয়ারকে যে রেলিক গুলো রিপ্রেজেন্ট, মানে যে স্ট্রাকচার গুলো রিপ্রেজেন্ট করে, সেই স্ট্রাকচার গুলোর সময়ের কারণে কি ট্রান্সফরমেশনটা হয়েছে, এবং সেখানে আসলে আবার প্রকৃতি যেভাবে আহ, সেটাকে একভাবে দখল করে ফেলে, এবং দিনের শেষে সকল ক্ষমতাই বা সকল ক্ষমতাবান লোকদেরই পরিণতিটাও আসলে এরকমই হবে, হয়তো 100 বছর পর হবে। কিন্তু এটাই আসলে বাস্তবতা, এবং এই প্রকৃতির যে ক্ষমতা, যেটা হয়তো নদীর কাছে আমি কিছুটা চেষ্টা করেছি তুলে ধরার, এই কাজটাও একই অর্থে সেই জিনিসগুলাকে আবার আনে, একই সাথে সময়কে নিয়ে আসে। আহ, করতে আর কি এই কাজটা করছি, এখনো করছি। এবং সেভাবে আমাদের আমি যে ভিডিওটা আপনি হয়তো দেখেছেন, যে ছোট্ট একটা ভিডিও ইনস্টলেশন, যেটা আমাদের প্রথম রেল স্টেশনটা নিয়ে আহ, করা, আহ, সেটা একটা বাংলাদেশের যে ফার্স্ট যে রেল স্টেশনটা, যেটা কুষ্টিয়া অবস্থান, জগতী নাম, যেটা মূলত ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করে, হ্যাঁ। তো সেইটা এখন অবভিয়াসলি আর কাজ করে না, সেটা এখন পড়ে রয়েছে। এবং আহ, একভাবে আর কি সেটা আমি একটু টেনে দেখাই তাহলে, হ্যাঁ। সেটাও এই কাজ করতে করতে এক ধরনের জানা বা এক ধরনের রিসার্চ তৈরি হয়, এবং আগ্রহ তৈরি হয়, এবং প্রয়োজন বোধ করি যে এইটা নিয়ে আমি একটা কাজ করতে চাই, যেটা এই কানেকশনটা, রেল লাইন বা রেল স্টেশনটা সিম্বলিক্যালি এই দুই বাংলার যে যোগাযোগ ছিল এক সময়, বা যে সম্পর্ক ছিল, এবং এখন যেটা নেই সেই অর্থে, মানে ভৌগোলিক ভাবে, সেইটাকে কিভাবে আসলে
মেটাফরিক্যালি সেই গল্পে সাউন্ডে এবং স্থির মুভিং ইমেজ দিয়ে বলা যেতে পারে, সেটার একটা প্রচেষ্টা যা আমি এই অ্যারাইভাল কাজটা দিয়ে করি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে প্রতীক, এটা খুবই সুন্দর একটা ভিডিও, আমার মনে হয় সবার দেখা উচিত। তো যাই হোক, সাউন্ড এটার হয়তো, একটা, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার মনে হয় সাউন্ড আসছে না ভিডিওটার, মানে আমি ও আস্তে হ্যাঁ, শুনতে সাউন্ডটা পাচ্ছি। মনে হয় আসবে না, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হুম হুম। আমি জানি না সাউন্ড কি আসে কিনা এইভাবে। খুবই এনিওয়ে, তো আস্তে আসছে। হ্যাঁ। এটা একটা আসলে সাউন্ড বেসড কাজও, মূলত ভিডিওটা করার পেছনে সাউন্ড একটা গুরুত্বপূর্ণ। সাউন্ডটা একটা ফিল্ড রেকর্ডিংও দিয়েও তৈরি, আবার একই সাথে আমাদের লোকাল যে অর্গান যেটা আমরা হারমোনিয়াম বলি, সেই হারমোনিয়াম দিয়ে তৈরি একটা সাউন্ড। এবং যেহেতু আমার পুরনো মানে আগে সাউন্ড নিয়ে অনেক প্র্যাকটিস ছিল, তো আমি এখন রিসেন্টলি সাউন্ডকে অনেকভাবে ব্যবহার করার চেষ্টা করছি। সো সেটার কারণে ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই মূলত এই কাজটা যতটা না একই সাথে ভিডিও, একই সাথে অডিও বেসড, সো এটা ইনস্টলেশনের ফর্মে দেখাটাই সবচেয়ে আইডিয়াল, জরুরি। তো সেই এক্সোডাস থেকে এভাবে অ্যারাইভেলের গল্পে আসা আর কি, যেটা মূলত অবিভক্ত বাংলার সময়ের কথা, এবং সেটার এখনকার চিত্র বলতে পারেন। হ্যাঁ, তো আমি জানি না, আমি এক্সোডাস নিয়ে কি আর কিছু বলতে চাচ্ছিলাম। আমি মূলত এই তিনটা কাজ আর কি দেখালাম, কারণ এই তিনটা কাজই এই অঞ্চলগুলো আমি আমার শুধু বাংলাদেশের কথা বলছি না, বা এই পুরো বেঙ্গলের সাথে সরাসরি সম্পর্কিত। তো নদীর গল্প, আমাদের সিনেমার গল্প, আমাদের ইতিহাসের গল্প, আমাদের বিচ্ছেদের গল্প। সো আমার মনে হলো যে এই কাজগুলো আমি শেয়ার করি, যাতে হয়তো আমি আমি আমার ধারণা আপনার এই প্ল্যাটফর্মে ওপারের আমাদের যারা বন্ধুরা রয়েছে, ওপার বাংলার যারা দর্শক রয়েছে, তাদের হয়তো আগ্রহের জায়গা তৈরি হতে পারে। প্রতীক, এই আমার আর কি। আহ, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন খুবই ভালো কথা, যে যে ক্ষমতা একটা সময় পরে প্রকৃতিতে বিলীন হয়ে যায়। হুম, তো হুইচ ইজ এ ভেরি ভেরি খুবই ভালো একটা ফ্যাক্ট, খুবই ভালো কথা। তো হুম, আপনার যে এই কাজটা আছে অ্যারাইভাল, আপনার হুম। কি কখনো এরকম কোনো কোনো রকম কোনো প্ল্যান আছে যে এটাকে এপার বাংলা থেকে, মানে ওই পশ্চিমবঙ্গ থেকেও কোনো পার্সপেক্টিভে করার বা কিছু, যেহেতু এটা দেশ ভাগের উপরে হ্যাঁ, আসছে? আমার ওখানে কাজ করার ইচ্ছা আছে অনেকদিন ধরে, কিন্তু আহ, গিয়ে কাজ করার, কিন্তু ওই যে ভিসার সমস্যা, মানে সময়, কাজের ব্যস্ততা, সবকিছু মিলে সময়টা এখনো করে উঠতে পারিনি। কিন্তু ভবিষ্যৎ ইচ্ছা আছে পশ্চিমবাংলায় কাজ করার। আহ, একটা হচ্ছে ইন্ডিয়া যখনই যেতে হয়, হয়তো একটা জরুরি কাজে যেতে হয়, তো এবং হুম হুম। হুট করে যাওয়া হয় এবং কাজ শেষ করে আবার চলে আসতে হয়, কারণ এদিকেও কাজ থাকে বা অন্য কোথাও কাজ থাকে। আবার ধরেন শুধু এমনি যাবো যে সেটার জন্য দেখা যায় অনেক সময় ভিসা অ্যাপ্লাই করতে একটা বিশাল ঝামেলা প্রসেস। সবকিছু মিলে কাজ করার জন্য পরে আমার এখনো যাওয়া হয় নাই। হ্যাঁ, তবে আমার ইচ্ছা আছে যাবার, করবার। কারণ গল্পটা তো আসলে, মানে হ্যাঁ অফকোর্স এটা আমি এই বাংলার থেকেই শুধু বলতে পারি, এই বাংলারই হয়েও গল্পটা বলা সম্ভব, অসম্ভব না। কিন্তু থাকে না ব্যক্তিগত আগ্রহের জায়গা থাকে, আমার ওদিকে বন্ধুরা আছে, অনেক মানুষ, চেনা পরিচয় মানুষ আছে, সেখানে গিয়ে একটু কাজ করার অভিজ্ঞতাটাই আমার খুবই আগ্রহের জায়গা থেকে কোন এক সময় হয়তো করব। আরেকটা জিনিস আমার মনে হলো, সেটা হচ্ছে যে যখন আপনি এটাকে অ্যাজ এ আর্ট ইনস্টলেশন দেখান আহ, কোনো গ্যালারিতে, তখন হুম। সবাই সবাই কিভাবে জিনিসটাকে নেয়? কারণ আমি এই জন্য জিজ্ঞাসা করছি, আহ, আমি জানি না কোথায় কোথায় দেখানো হয়েছে, বাট হুম। আমার মনে হয় যে এগুলো হয়তো কখনো, মানে যদি যারা এই দেশভাগটাকে জানে, হুম। তারা যেটাকে যেভাবে পারসিভ করবে, বা এটাকে যদি এমন কাউকে দেখানো হয় যে এটাকে জানে না, বা যে হুম। পড়েছে হুম। সে হুম। যেভাবে অফকোর্স। পারসিভ করবে হুম। হুম। অনেকটা ডিফারেন্ট হবে। বাট আমার হুম। খুব জানার কৌতূহল যে
যারা এটার সঙ্গে সরাসরিভাবে যুক্ত না, হুম বাট হুম হুম। তাদের মধ্যে কি কি ফিলিং তৈরি হয় বা তাদের মধ্যে কি কিউরিওসিটি কোশ্চেন্স আসে? আম, আসলে এই এই কাজটা মানে এই ভিডিওটা মূলত দেখানো হয়েছে দুবার এই পর্যন্ত। এটা 2017 সালে করা, প্রায় 3 বছর হয়ে যাচ্ছে। তো এটা একবার, না, এটা 2018তেই দুইবার দেখানো হয়েছে আসলে। 2018 জানুয়ারি মাসে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর আর্ট সেন্টার যেটা ওখানে, আরেকটা হচ্ছে আহ, সিডনিতে, সিডনিতে কন্টেম্পোরারি সেন্টার অফ এশিয়ান আর্ট যেটা, সেখানে দেখানো হয়েছিল। দুটো জায়গারই একটা এক্সিবিশনের থিমেটিক কনটেক্সট ছিল হচ্ছে বর্ডার এবং কলোনিয়াল রিলিক, হ্যাঁ, দুইটা থিমে। সো সেখানে অনেকে জানে, যারা যায়, যারা হয়তো তারা, যারা অনেক ক্ষেত্রে হিস্ট্রিক্যালি মনে করেন দে আর অ্যাওয়্যার অফ কলোনিয়াল রুল অন সাউথ এশিয়া অ্যান্ড পার্টিশন। আবার অনেকে আছে যারা সাধারণ দর্শক এক অর্থে হয়তো জানে না, তারা গিয়ে জানতে পারে তখন যে আচ্ছা এই গল্পটা কোথাকার, কোন দেশে কি হয়েছিল এবং কেন হয়েছিল, কিছুটা দে গেট সাম সেন্স। কিন্তু আসলে দুঃখজনক ভাবে আমি আসলে এই কাজটা এখনো নিজের দেশেই দেখাইতে, নিজের বাংলায় দেখাইতে পারিনি। ওই উপার বাংলা তো কবে হবে সুযোগ, জানি না। সো আসলে আমাদের এখানে এক্সিবিশন হওয়ার সুযোগই হয় না আমার। আমি বাংলাদেশি আর্টিস্ট, কিন্তু আমার প্রতি 4 বছরে হয়তো একটা করে এক্সিবিশন, মানে 2013 সালে একবার এক্সিবিশন হয়েছে, 2017 সালে একবার এক্সিবিশন হয়েছে ঢাকাতে, ছবি মেলায় অরিজিনে। তো সরি, অরিজিন বলতেছি, মানে কাজটা অরিজিন ছিল, ছবি মেলা 9 না 2017 সালে, হ্যাঁ। তো এখন 2020 সালে, গত 3 বছর আমার দেশে কখনো এক্সিবিশন করার সুযোগ হয়নি, পাইনি আমি। আম, সামনে আদৌ কবে হবে আমি জানি না। তো যদি কখনো সুযোগ হয় আমার, তখন খুব ভালো লাগবে কাজগুলো শেয়ার করবার বাংলাদেশে মানুষদের সাথে। আহ, যদি কখনো সুযোগ হয় কলকাতাতে, তো আরো আরো ভালো লাগবে। তখন হয়তো আরো অনেক আলোচনাটা বা এঙ্গেজমেন্টটা অনেক মোর স্পেশাল হবে না? নিজের এলাকায় যখন আপনি কাজ দেখাতে পারবেন, এবং নিজের এলাকারই গল্প, সেটা এই বাংলা ভাগের গল্প হোক বা সিনেমার গল্প হোক বা নদীর গল্প হোক, সেটা তো, সেইটা তো নিঃসন্দেহে কোনো, সেটা হচ্ছে স্পেশাল, আর কিছু হতে পারে না। তো আমার আরেকটা জিনিস প্রশ্ন হচ্ছে যে প্রতীক, মানে আমি যদি দেখি যে আপনার প্রথম দিকের যে কাজগুলো ছিল সেখানে আহ, মানে আমি জানি আপনার মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, বাট এখন যে আর্ট ইনস্টলেশন যখন যাচ্ছেন, আপনি করছেন, হুম। হুইচ ইজ মোর ইন্টারেস্টিং স্পেস অ্যাজ অ্যান আর্টিস্ট ফর ইউ? যে অ্যাজ এ ভিজুয়াল মিডিয়াম জাস্ট ছবিগুলোকে প্রেজেন্ট করা, হুম। বা অ্যাজ এ, যেটা এখন হলো, মানে ইউ আর প্লেইং দ্য মিউজিক উইদিন দ্যাট পিকচার, হুম। দ্যাট ক্রিয়েটস আ ডিফারেন্ট ডাইমেনশন অল টুগেদার, রাইট? তো সেটা Right. অনেক বেশি আপনাকে এখন মানে অ্যাট্রাক্ট করে। তো মানে আমার হয়তো ধারণা করে, আমি সেই জন্য আমি জিজ্ঞাসা হুম। করছি। হুম। হুম। হ্যাঁ হ্যাঁ, না ডেফিনেটলি, মানে আমি তো ওই যে যেটা কারণে বললাম, আমি তো আসলে আমার আলোকচিত্র সম্পর্কে ধারণা বা বোঝাপড়া একদমই ছিল না পাঠশালার আগে। পাঠশালায় আসারও 2 বছর আই ওয়াজ ভেরি ক্লুলেস যে কি, এবং তখন পাঠশালা স্কুলটাও খুবই অনেক স্ট্রংলি ছিল হচ্ছে আপনার জার্নালিজম এবং ডকুমেন্টারি প্র্যাকটিসে। আমার তো আসলে ওই ব্যাকগ্রাউন্ড ছিল না, বা আমার ওই ধরনের আসলে থাকে না, বা প্রত্যেক ব্যক্তিগত জায়গা থেকেও আমার আসলে ওই দিকে খুব একটা ইন্টারেস্ট ছিল না। তো আমি যারা ভালো কাজ করে সেই সেই ঘরানাতে আমি তাদের কাজ দেখি, খুব এনজয় করি এবং রেসপেক্ট করি। এবং কিন্তু আমি ব্যক্তিগতভাবে তো আমি একটু ওপেন স্পেসে থাকতে পছন্দ করি, যেখানে হয়তো সাউন্ড আসতে পারে, সে ভিডিও আসতে পারে, হ্যাঁ, এবং ফটোগ্রাফি তো অফকোর্স ডেফিনেটলি। তো ওইটা একটা ডেফিনেটলি মোর এক্সাইটিং আই ক্যান ডু। যেমন আমার শেষ যে কাজটা, রশ্মি, আমরা বাংলায় বলে রশ্মি, হিন্দিতে বলে রশ্মি, ওই হুম। কাজটা একেবারেই, ওটা যদিও ফটোগ্রাফি বেস, কিন্তু কাজটার এক্সট্রিমলি সাউন্ড বেস, এবং দিনের শেষে সামথিং, ইটস অলসো ভিডিও। সো এটা, ইটস নট এনিমোর ওয়ান সিঙ্গেল মিডিয়াম। হ্যাঁ, এখানে একটা মিডিয়ামই থাকে না, একটা মিডিয়াম থেকে হয়তো শুরু হয়, কিন্তু সেটা ইভলভ করে আরেকটা মিডিয়ামে পৌঁছায়, সেই মিডিয়াম থেকে আরেকটা দিনের শেষে আরেকটা মিডিয়ামে যাবে। কাজটা হয়তো কখনো একটা বই বানাবো, সো বইটা আবার ইটসেলফ আরেকটা ফিজিক্যাল অবজেক্ট, একটা ডিফারেন্ট মিডিয়াম। সো
ওই একটা কাজের বা একটা একটা প্র্যাকটিসে ডিফারেন্ট ফ্রিডম থাকা ডাইমেনশনে যাওয়ার, ওটাকে আমি এনজয় করি এবং চেষ্টা করি আর। আহ, আপনার কি মনে হয় যে এখন মানে অনেকখানে যেটা হয় যে ডকুমেন্টারি বা জার্নালিজম এটা হয় যে তারা অনেক কিছু লেখে ছবির সঙ্গে, রাইট? ওটা ফ্যাক্টটাকেও লেখে। বাট রাইট, রাইট। আমার যেটা মনে হয় যে অ্যাটলিস্ট যে ধরনের কাজ আপনি করেন, এখানে কি আপনি মানে আপনার কি মনে হয় যে এখানে কি রাইটিং বা লিটারেচার অলসো প্লে আ মেজর রোল, বা ইট শুড বি মোর ওপেন এন্ডেড ফর দ্য অডিয়েন্স অর ভিউয়ার? না, রাইটিংকে যদি আপনি ফর্ম হিসাবে ভাবেন, কাজের ফর্ম হিসাবে, দেন আমি এখনো পর্যন্ত টেক্সট বেসড কাজ করিনি ওই অর্থে। ভবিষ্যতে করতেও পারি, আমি জানি না। মাঝে মাঝে হয়তো আগ্রহ তৈরি হয়। বাট আপনি যে কনটেক্সটে বলতেছেন, সেইটা মনে হয় মোর জার্নালিস্টিক বেসড কনটেক্সট, মানে সেই জায়গা, সেটা তো আসলে আমার মনে হয় না আমার কাজের সাথে সম্পর্ক আছে তো। আর লিটারেচার সেন্সে, লিটারেচার তো এমনি ধরেন আমার জন্য লিটারেচার এখন দুঃখজনক ভাবে পড়া হয় না, কিন্তু ওই স্কুল এবং কলেজ এবং টু সাম এক্সটেন্ট ভার্সিটি পর্যন্ত যা পড়তে পারছিলাম বা পড়া হয়েছে লিটারেচার, সেটাই তাও ভালো ওইটুক করছিলাম। এখন তো এত ডিফারেন্ট লাইফ এবং পড়াশোনাটা করাই হয়ে ওঠে না, তারপরেও চেষ্টা করা হয়। তো সেটা তো মেজর ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, আমার একজন রাইটার আছে, আর্থার সি ক্লার্ক, যার একটা সিরিজ অফ বুকস আছে, স্পেস অডিসি বলে। আহ, সেই বইটা চারটা বড় বড় ভাগ। এটার একটা ভাগ নিয়ে এবার একটা সিনেমা করে পরবর্তীতে, কুব্রিকের একটা বিখ্যাত, স্ট্যানলি কুব্রিকের একটা বিখ্যাত সিনেমা আছে স্পেস অডিসি, বাট সেটা সিনেমা আমার অনেক পরে জানা। কিন্তু সেই বই আমার জীবনে আমাকে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিইং, আমাকে সেই বই বা সেই গল্প যেভাবে ইনফ্লুয়েন্স বা যে ইন্সপায়ার করছে বা এফেক্ট করছে, এই এফেক্ট অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না। এবং একই সাথে মিউজিক, টু মানে ফর লাস্ট হোল লাইফ, বাট মোর কনসিয়াসলি মেবি 20 বছর ধরে মিউজিকের সাথে আমার সম্পর্ক। এবং আহ, যদিও প্রথম 10 বছর ছিল অনেক প্র্যাকটিস বেসড, তারপরে আলোকচিত্র এবং ভিজুয়াল আর্টে ঢুকে যাওয়ার কারণে ওটার প্র্যাকটিসটা অনেক কমে আসছে, এখন করাই হয় না। শুধু কাজের প্রয়োজনে হয়তো এখন মাঝে মাঝে সেই প্র্যাকটিসটা তৈরি হয় বা এক্সপেরিমেন্টটা করি। কিন্তু এই যে টোটাল যে 20 বছরে যে অ্যাজ এ অ্যাভিড লিসেনার, হ্যাঁ লিসেনার বলতেছি, এবং একই সাথে প্র্যাকটিশনার, দুইটার কারণে আমি যেভাবে শেপ হয়েছি, এটা যদি না হইতাম আমি, আমার ভিজুয়াল আর্ট উড লুক ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, আমি যদি ওই কলেজে সেই সময় প্রথম আলো এগুলো যদি না, পূর্ব পশ্চিম, যেটা পুরোটা পড়া হয়নি এখনো, কিন্তু ওইগুলো যদি না পড়তাম, সেই গল্পের ভেতরে যখন, আমার মনে আছে যখন আমাদের কি মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ইন্টারে একটা টেস্ট পরীক্ষা হয় যেখানে আমি অ্যাকাউন্টিং এ ফেলও করছিলাম, এবং আমাকে ওই যে আমার বাবাকে সাইন করতে হয়েছিল যে কি জানি বর্ণসই না কি জানি বলে, যেটা দিলে ওকে ঠিক আছে পাস করতে হবে। এবং আহ, আমার কোনো আগ্রহী ছিল না ওগুলোতে। যাই হোক, আমি কি করতাম, আমি তখন ওইগুলো ওইসব সমরেশের বই এগুলো করতাম তো। সেই দুনিয়া যদি আমি না যেতাম, তাহলে তো ওই দুনিয়া আমার মনে হয় না এক্সোডাসের চিন্তা আমার মাথায় আসতো। হ্যাঁ, ওই যে গল্প যে মাথার ভিতর ঢুকে গেছিল, ওই যে বাস্তব চরিত্রগুলা, বা ওখানে যেমন ফিকশনাল ক্যারেক্টার ছিল, ভূমিসূতা নামে একটা মেয়ে ক্রিয়েট করছিল, মেয়ে চরিত্র ক্রিয়েট করছিল সুন্দর অবুধা, মানে মূলত নায়িকা চরিত্র, সেই ভূমিসূতা প্রেমে তো আমি পড়ে গেছিলাম ওই সময়। এবং ওই জায়গাগুলো যেভাবে ডিসক্রাইব করছে, ওই অঞ্চলগুলো, ওই মানুষগুলা, সেই যে দুনিয়া মাথার ভিতর তৈরি হয়, সেই দুনিয়া তৈরি হওয়ার কারণেই এখন হয় এই যে এখন আমি যে এক্সোডাসের যে দুনিয়া তৈরি করতেছি। সো এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই সম্পর্কগুলো। এবং ফটোগ্রাফি, আমি ছাত্রছাত্রীদের বলি যে আপনার ফটোগ্রাফি জীবনের আগে আপনার জীবনটা কি ছিল, ফটোগ্রাফি ছাড়া আপনার জীবনটা কি, এটাকে আসলে অ্যাকনোলেজ করা খুব জরুরি। বা এই জীবন, ওই অংশে, জীবনের অংশে আপনি যা, সেটা যদি আপনার প্র্যাকটিসে না আসে, তাহলে আপনি আসলে এখনো ফুললি এক্সপ্লোর করতেছেন না আপনার এই প্র্যাকটিস। আম, আমার যেমন আমি যখন আপনার কাজ মানে অ্যাটলিস্ট লাস্ট 2 সপ্তাহ ধরে অনেক মন দিয়ে দেখছিলাম,
আমার তখন আরো দুজনের কাজ চোখে আসে মূলত। একজন হচ্ছে মার্ক পাওয়ার, আর একজন হচ্ছে ট্যামারা ডিন। উনি অস্ট্রেলিয়ান ফটোগ্রাফার, উনিও আর্ট ইনস্টলেশনের উপর এখন কাজ করেন। তো আচ্ছা আমার আচ্ছা। মনে হয় যে সেখানেও অনেকটা হুম যেটা হয় যে মানে দে আর অলসো ওয়ার্কিং টুয়ার্ডস আ স্পেস অর আ টাইম, মানে অনেক বেশি অ্যাবস্ট্রাকশন থাকে যেখানে, হুম হুম মানে আলটিমেটলি যেটা মনে হচ্ছে, আমার মনে হয়েছে আমার হুম রিয়েলাইজেশন থেকে, যে আগে যখন ছবি আঁকা হতো তখন সবাই আঁকতো ছবি, ইট ইজ লাইক মোর হুম রিয়েলিস্টিক, মোর রিয়েলিজম। যেখান থেকে পরে চেঞ্জ হয়ে থাকে ডিফারেন্ট টাইপে, লাইক ইমপ্রেশনিজম, এক্সপ্রেশনিজম থেকে চলে থাকে, অ্যান্ড দেন যখন পিকাসো আসে বা যখন হয়, মানে ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট স্পেস। এখানে কোনো রকম বাধা ধরা থাকা উচিত না, কোনো রকম নিয়মের মধ্যে কোনো একটা আর্ট ফর্মকে আটকে রাখা যায় না। হুম তো সেটা একটা, যেমন আমার মনে হয়েছে যে দ্যাট ইজ হাউ দা দা মানে ফটোগ্রাফির মধ্যে সেই প্রোগ্রেশনটা আসা উচিত, বা হয়তো আস্তে আস্তে আসছে হুম হুম ডিফারেন্ট হুম ভাবে। হুম হুম। আম, আমি মার্ক পাওয়ারের কাজ সম্পর্কে পরিচিত। আরেকজন কি নাম বললেন? ট্যামারা ডিন। আচ্ছা আচ্ছা। ওনার কাজ আমি মনে আপনাকে হয় না। পরে পরে আচ্ছা আপনাকে আচ্ছা। পিং করব। মার্ক পাওয়ারের কাজ না, আসলে তো অনেক 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 সিনিয়র আলোকচিত্র। হ্যাঁ, ওনার কাছে দৃশ্যটা খুব ভালো। ওভাবে ওনার কাজ আমার কোনো দেখা, মানে কিছুটা দেখা হয়েছে কিছু কাজ, কিন্তু আম, আমার মনে হয় যে মার্ক পাওয়ার যেভাবে কাজ করে সেভাবে বেশ কিছু আর্টিস্ট কাজ করছে যাদের কাজ আমি খুবই রেসপেক্ট করি, যেমন স্টিফেন শো, রবার্ট অ্যাডামস। হ্যাঁ, রবার্ট অ্যাডামস দ্বারা আমি ডেফিনেটলি খুবই ইন্সপায়ার্ড হই সবসময়। আচ্ছা, আহ আমি একবার কমেন্ট গুলো দেখে নিই এখানে কি আছে। আমার বাবাও দেখছিল এখানে। বাবা লিখেছে, ভালো লাগার সাথে সাথে পিছুটান অনুভব করছি। বাবার অনেকটা আপনার সময় বাবা কেটেছে। হ্যাঁ, লিখছে এখানে? হ্যাঁ। হ্যাঁ, তো so nice. আপনাকে বলেছিলাম আমাদের গল্প, আমাকে রাইট? আমার আমাদের বাড়ি ছিল খুলনায়, হ্যাঁ লবণচোরার ওখানে। যখন দেশ ভাগ হয় তখন সব, মানে সবাই পুড়িয়ে দেয় অ্যান্ড চলে আসা, ওরকম একটা হ্যাঁ ব্যাপার। হ্যাঁ। তো ওটাই। আহ, আমার বাবার অঞ্চলও কিন্তু খুলনা। হ্যাঁ, মানে আমার জন্ম হয়নি আচ্ছা, ওখানে, কিন্তু আমার বাবার বাড়ি খুলনা। এখনো আমাদের ওখানে একটা আচ্ছা, বাড়ি আচ্ছা, আছে আচ্ছা, আচ্ছা, খুলনাতে। আচ্ছা। আর সায়ন এখানে লিখেছে, সায়ন জমিদারের গল্পের ব্যাকগ্রাউন্ডের জন্য টেক্সট কি কাজের পার্ট হিসাবে ইউজ হবে? আমার আহ, মনে ওকে, আপনি। আমার হতে পারে, কিন্তু আমি না এখনো শিওর না। আমি এটা শিওর না, এবং টেক্সট ইজ নট মাই স্ট্রেংথ, মানে আমার সবচেয়ে ন্যাচারাল স্ট্রেংথ। হ্যাঁ, সো আমি যদি কখনো সেটাকে ন্যাচারালি ফিল করি যে ওকে, দিস ইজ ওয়ার আই ওয়ান্ট টু ইউজ টেক্সট অর সামথিং, সেক্ষেত্রে কিন্তু অফকোর্স এটাও, হ্যাঁ, ওনার কথা একটা লজিক আছে, কারণ প্রতিটা ছবি তো খুব স্পেসিফিক জায়গাতে তো, এবং মানে সেটা এক একটা পরিবারের হতে পারে, এক একটা আহ, এক একটা অঞ্চলের হতে পারে। হ্যাঁ, এবং সেটা পরবর্তীতে কি ঘটছে এই বাড়িটা, মানে লোকজন এখন, এগুলো হইতে পারে, কিন্তু আসলে আমার মনে হয় না আমি আমার কাজের আহ, কি বলে যেটাকে, ডিরেকশন বা ফিলোসফিটা আসলে ওইটাকে খুব একটা নিয়ে bothered in a sense. হ্যাঁ, ইটস মোর অ্যাবাউট দ্য লার্জার স্পেস। হ্যাঁ, মানে ধরেন এমন একটা, এখানে তো কোনোটা এক জায়গার না, না মানে এখানে ধরেন অ্যাটলিস্ট আমি কাজটার জন্য মিনিমাম 20টা জেলাতে অ্যাটলিস্ট ট্রাভেল করছি। তো এখানে ধরেন যত ছবি হয়তো আজকে দেখালাম, তার ভেতরে নিশ্চয়ই অ্যাটলিস্ট 15টা হলো ডিফারেন্ট গ্রাম আছে বা জেলা আছে। তো আহ, আমি মূলত একটা সামগ্রিক অঞ্চলের গল্প বলতেছি, এবং এমন ভাবে গল্প ভাষাটা বা এমন ভাবে জিনিসটাকে ভাবছিলাম যে কাজটা দেখলে মনে হবে যে এটা একটা, এই সময়টাকে আন্দাজ করা যাবে না। হ্যাঁ, মানে সময়টা মানে বিষয়ের কারণেই সময়টা সম্পর্কে একটা পুরনো ধারণা তৈরি হয়, মানে পুরোনো সময়ের কথা মনে হয়। কিন্তু ছবিগুলো তো একদমই কন্টেম্পোরারি এখনের সময়, মানে গত 4 বছরের তোলা, ধরেন 16 সাল থেকে তুলি।
শুরু। তো এখনের সময়ের গল্প, কিন্তু বিষয়টার ইতিহাস তো আবার আগে আরেকটা সময়। আবার ছবিগুলোর যে অনুভূতি, সেখানে মানুষ আছে, মানে মানুষের উপস্থিতিটা আমার রাখার পরিকল্পনা ছিল না। মানুষ আস্তে আস্তে কিছু কিছু জায়গায় ইন্ট্রোডিউসড হয়েছে, এবং সেটা ওই যে যেটা বললাম, যে জায়গাগুলোতে যেতে যেতে কিছু মানুষের প্রেজেন্সটা খুব জরুরি মনে হয়েছে, এবং ওটাকে বাদ দিয়ে গল্পটা বলতে ইচ্ছা হয়নি। কিন্তু টু দ্য কোর অফ দ্য ওয়ার্ক, জায়গাটা আসলে মূলত মানুষকে নিয়ে না, মোর অ্যাবাউট দ্য স্পেস অ্যান্ড দ্য আর্কিটেকচার অ্যান্ড হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট, হ্যাঁ, হোয়াট হিস্ট্রি ইট রিপ্রেজেন্টস, হোয়াট কনটেক্সট ইট রিপ্রেজেন্টস, হোয়াট পলিটিক্স ইট রিপ্রেজেন্টস। সো সেই ক্ষেত্রে দুনিয়াটা একটা আননোন টাইমের দুনিয়া। মানে এটা দেখে আমি ভিউয়ারকে এমন আমি বলে দিতে যাচ্ছি যে, যেমন সিনেমার কাজটা দেখলে বোঝা যায় এটা এখনের সময় হয়তো, হ্যাঁ, টু সাম কনটেক্সট, এবং এখনের গল্প। এই কাজটা ছবিগুলা দেখলে মনে হতে পারে যে এই ছবিগুলা কোন সময় তোলা হয়েছে, বা কে তুলছে, বা কখন কোন সময় গিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো সময়ের একটা যোগসূত্র তৈরি হয়। তো টেক্সট যখন আমি ব্যবহার করতে চাইছি, তখনই কাজটা খুবই সাথে সাথে কনটেক্সচুয়ালি রিভিল করতেছে। হ্যাঁ, এটা প্রশ্নটা কি সায়ানের না? হ্যাঁ। সো টেক্সট যখনই আমি ব্যবহার করছি, হ্যাঁ, টেক্সটটা তখন একটা ইনফরমেশন তৈরি করছে, এবং আমি ইনফরমেশনে আসলে সরাসরি ইনফরমেশনে যেতে চাইনি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বেস্ট অন পাঠশালায় আপনি যেভাবে পড়ান, তো অ্যাজ এ হোল, মানে যারা ধরুন ছবি তোলা শুরু করছে, বা ধরুন যারা ছবি তুলছে বা জানে না যে তারা হাউ দে শুড ফাইন্ড দেয়ার ওন ডিরেকশন, তো মানে হোয়াট শুড দে ডু, মানে আমার প্রশ্নটা সেরকম, বাট ইউ ক্যান অ্যান্সার ইন ইউর ওন ওয়ে। আর সরি, আমি না একটু কথা কেটে গেল আপনার মাঝখানে, আবার বলবেন আচ্ছা, একটু? হ্যাঁ, আমি বলছি যে এটা হচ্ছে বেস্ট অন আপনার এক্সপিরিয়েন্স ইন পাঠশালায় যেভাবে আপনি পড়াচ্ছেন সেটার থেকে, বা ছবি আপনি যেভাবে কিউরেট করছেন ছবি মেলাতে, যারা এখন ছবি তোলা ছবি তোলা শুরু করেছে, বা হয়তো তারা ছবি তুলছে কিন্তু তারা জানে না যে তারা, মানে আই থিঙ্ক ফাইন্ডিং হিমসেলফ অর হারসেলফ উইদিন দ্য পিকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট সেটা কিভাবে হয় বা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, ওকে, একদম আমি খুব বেসিক একটা অ্যান্সার দেবো, মানে একদম সবচেয়ে মৌলিক, মানে কোর অ্যান্সার, কিন্তু এবং এটা শুনতেও হয়তো খুব বেসিক লাগবে, কিন্তু আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই যে আমি শুরুর দিকে একটা পয়েন্ট বলেছিলাম, দ্য অ্যাক্ট অফ সিইং, দ্য অ্যাক্ট অফ লুকিং। আপনি যদি ভাবেন যে যে একজন ইনস্ট্রুমেন্টের স্পেশালিস্ট হয়, আপনার তাকে শুধু ওই ইনস্ট্রুমেন্টের ইতিহাস কবে হইলো, কেমনে হইলো, ইনস্ট্রুমেন্টের পলিটিক্স কি, এগুলো জানলেই হবে না। ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ইনস্ট্রুমেন্ট, হি হ্যাজ টু স্পেন্ড আওয়ার্স অ্যান্ড আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন, বছরের পর বছর ওই যন্ত্রের সাথে সম্পর্ক তৈরি হয়। আমার খুব প্রিয় একজন মিউজিশিয়ান আছে, ব্লুজ জ্যাজ লিজেন্ড, ওনার নাম হচ্ছে চার্লস মিঙ্গাস, আমেরিকান ব্ল্যাক মিউজিশিয়ান। তার একটা অ্যালবাম আছে, অ্যালবামটার নাম দ্য অ্যান আর্গুমেন্ট উইথ দ্য ইনস্ট্রুমেন্ট। আপনার ইনস্ট্রুমেন্টের সাথে আপনার ঝগড়া করতে হবে, আপনার ইনস্ট্রুমেন্টের সাথে আপনার কথা বলতে হবে, আপনার ইনস্ট্রুমেন্টের সাথে আপনার ঘুমাইতে হবে, এবং আপনার ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার দেখতে হবে, দেখার চর্চা করতে হবে, বাজাতে হবে। হ্যাঁ, এটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেসিক থিং। এবং অবশ্যই আলোকচিত্রে অনেকগুলো মানে বিষয়ের আছে। আপনাকে একটা জন সার্কুস্কি নামে একজন কিউরেটর ছিল, ওনার একটা কোট আমি বলছি, হ্যাঁ, যেটা হচ্ছে যে ফটোগ্রাফি ওয়াজ নট ইনভেন্টেড টু সার্ভ এ ক্লিয়ার আন্ডারস্টুড ফাংশন, দেয়ার ওয়াজ ইনফ্যাক্ট widespread uncertainty even among its inventors as to what it might be good for. হ্যাঁ, মানে বাংলায় যদি বলি, ফটোগ্রাফি মানে ক্যামেরা বা ফটোগ্রাফি যে তৈরি হয়েছে, এটা যারা তৈরি করছে তারা নিজেরাও আসলে ঠিক জানতো না এটা কি কাজে ব্যবহার হয়। হ্যাঁ, খুব আনসার্টিন একটা জিনিস তারা আবিষ্কার করছে, এবং দে ডোন্ট নো যে এটা কি। আপনি জানেন যে ওকে,
মানে পেইন্টিং, হ্যাঁ পেইন্টিং তো, পেইন্টিং এর কিছু ডিস্টিংক্ট কিছুই ছিল, পেইন্টিং ইজ ওয়াজ অলওয়েজ আ আর্ট ফর্ম, রাইট? এখন কতটা আসছে সেটা বিষয়, ডেফিনেটলি দে আর এক্সট্রিমলি ইন্টারেস্টিং পেইন্টার, বাট ফটোগ্রাফিটা আসলে এটা একটা সাইন্টিফিক্যালি একটা প্রডিউসড অবজেক্ট অর ডিভাইস, যে ডিভাইসটা আবার ইমেজ প্রডিউস করে, আবার সেই ইমেজ কত ঘরানার, হ্যাঁ আপনি পলিটিক্যাল ক্যাম্পেইন বললেন, আপনি পাসপোর্টের ছবি তোলা বলেন, আপনি স্টুডিও, আপনি ওয়েডিং এর কথা বলেন, মেমোরি ফ্যামিলি অ্যালবামের কথা বলেন, আপনি আর্টের কথা বলেন, জার্নালিজমের কথা বলেন, ইটস সো কনফিউজিং অ্যান্ড সো ভ্যাস্ট, উইচ ইজ অলসো ইটস বিউটি। এবং এটাই একমাত্র মাধ্যম, যে আর কোনো মাধ্যমের এরকমও ভ্যাস্টনেস নাই। তো যে কারণে বলতেছি যে আপনি যা কিছুই শুরু করেন এই ডিভাইসটাকে, আপনার যদি একটা ছোট ডিভাইসও হয়, সেটা যত কম দামি হোক বা যত লিমিটেড হোক, সেই লিমিটেড ডিভাইসটা হয়তো ওই ছবিটা, ওই ক্যামেরাটা দিয়ে আমি যেমন দীর্ঘ বছর শুধু 35 একটা ফোকাল লেন্থ আছে, ওইটা দিয়ে ছবি তুলছি, হ্যাঁ দ্যাট ওয়াজ মাই লিমিটেশন, দ্যাট ওয়াজ মাই ফিনান্সিয়াল অ্যাবিলিটি, দ্যাট ওয়াজ মাই প্রেফার্ড ভিউ আর পার্সপেক্টিভ থ্রু দ্যাট লেন্স। ওইটা দিয়ে আমি হয়তো 2012 থেকে এখনো তুলি, কিন্তু এখন আমি অনেক ডিফারেন্ট জিনিস, মোবাইল ফোন থেকে শুরু করে কোনো কিছু বাদ দিই না। সো কিন্তু অ্যাটলিস্ট আমার 7 থেকে 8 বছর একটা চর্চা আছে ওইটা দিয়ে, এবং ওইটা দিয়ে ছবি তুলতে তুলতে আমার ভাষার একটা অংশ তৈরি হয়েছে, ওইটা দিয়ে ছবি তুলতে তুলতে আমার দেখার একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। সো ইউ রিয়েলি হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম মেকিং থিংস। আপনি 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 অ্যানথ্রোপোলজিক্যাল কনটেক্সট বলেন, আপনি আপনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বলেন, অনেক কিছু নিয়ে আসতে পারেন, কথা বলতে পারেন, এবং খুব জরুরিও বলা। একই সাথে সমানভাবে জরুরি ছবি দেখা এবং ছবি তোলার চর্চা। আপনি যদি মিউজিশিয়ান হইতে চান, আপনি যদি সিঙ্গার হইতে চান, আপনি 100 জন দেশি বিদেশি নানা সিঙ্গারের প্র্যাকটিস সম্পর্কে, ফিলসফি সম্পর্কে, পলিটিক্যাল স্ট্যান্ড সম্পর্কে কথা বলতে পারেন, কিন্তু আপনি যদি গান গাওয়া প্র্যাকটিস না করেন, তাহলে আপনার মানে যারা ইয়াং, তাদের ওই সিঙ্গারটা হওয়া হবে না। রাইটার হইতে পারে, ক্রিটিক হইতে পারে, হ্যাঁ কিউরেটার হবে হয়তো, বা আর্ট হিস্ট্রিয়ান হবে। সেটার জন্য অন্য ধরনের চর্চা এবং সময় প্রয়োজন। আপনি যদি একটা আর্ট হিস্ট্রিয়ান হইতে হন, হ্যাঁ আপনাকে হাই হিস্ট্রি পড়তে হবে না, প্রচুর হিস্ট্রি পড়তে হবে, প্রচুর সময় ইনভেস্ট করতে হবে। সো ইটস সেম, ইউ হ্যাভ টু রিয়েলি কিপ seeing, looking and making pictures 24 hours, even not when you are having a camera, you have to always look at things, মাথার ভেতরে ছবি উঠতে থাকে। খুবই সুন্দর একটা আনসার প্রতীক। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার আপনার ডিনার হয়েছে? না না, হবে, অসুবিধা নেই, সেটা সমস্যা না। কারো প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়ে যাব। আর ওকে, কোনো প্রশ্ন আমি দেখছি আর কোনো আছে কিনা। আপনি কোথায়, আপনি তো কলকাতায় থাকেন না? আপনি কোথায় থাকেন? আমি থাকি এখন ব্যাঙ্গালোরে। আমি আমার বাড়ি কলকাতাতেই, কিন্তু আমি থাকি ব্যাঙ্গালোরে। আচ্ছা আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন নেই। খুবই ভালো লাগলো প্রতীক আপনার সঙ্গে কথা বলে। আর আমি আশা করি আপনাকে অফলাইনে আপনার সঙ্গে অনেক কথা হবে। আর খুবই অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কাজগুলো দেখানোর জন্য, and especially for even that the art installation video, আমার মনে আছে আমি ওটাকে আমার বড় টিভিতে দেখি, অলমোস্ট 10 মিনিটের ভিডিও ছিল, আমি শুধু দেখতেই থাকি, মানে ইট ইজ সো বিউটিফুল। যাক, ভালো লাগলো শুনে। ওটা একটা হচ্ছে, ওটা বড়, আসলে ওটা প্রজেকশনে, তো বড় প্রজেকশনে মানে ওখানে একটা ফিগার আছে না মানুষের, আপনার ওই যে মানে দাঁড়ায় আছে, হ্যাঁ, সো ওই লাইফ সাইজ প্রজেকশন ওটা হওয়া জরুরি আর কি। সো বড় দেখলে ভালো, মানে বড় ইসে দেখলে আই থিংক, আর সাউন্ড অফ কোর্স ডেফিনেটলি সাউন্ডটা ছাড়া কাজটা দেখলে আমার ধারণা অন্যরকম
মিনিং হবে, কিন্তু সাউন্ড ছাড়া কাজটা দেখা যায় না একদম। তো ভালো লাগলো আছে আপনি বড় এসে দেখছেন। আমি ফার্স্টে মোবাইলে দেখা শুরু করি, দেন আমি ভাবি না মানে ইট ইজ নট, হচ্ছে না। তো না না, ইমিডিয়েটলি হ্যাঁ, আমি সাথে সাথে টিভিতে দেখি, ইট ইজ অ্যামেজিং, ইটস লাইক ভেরি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, কারো কোনো যদি প্রশ্ন থাকে তো ভালো, আদারওয়াইজ ইন কাউন্ট অফ 10 উই ক্যান ক্লোজ ইট। ওকে, থ্যাংক ইউ সাগরনীল, অনেক ধন্যবাদ আপনি এই আয়োজনের জন্য। আমি খুব খুশি হয়েছি, কারণ গত শেষবার আমাদের এখানে একটা আয়োজন করেছিল আমিনুল ভাই, সেটা হ্যাঁ, মূলত এখানে ইয়াং ইউনিভার্সিটি যারা পড়ে এবং আহ, এই এই অঞ্চলের, কিন্তু আমার সবসময় আগ্রহ হয় যে আমাদের অঞ্চলের পরিধিটা একটু বড় হওয়া উচিত, দুই বাংলার ভেতরে যোগাযোগটা একটু আর একটু নিবিড় হওয়া উচিত। তো এই জন্য আমিও খুবই আনন্দিত আপনাদের সাথে থাকতে পেরে। অ্যাবসলিউটলি মাই প্লেজার। ওকে, থ্যাংক ওকে, ইউ ঠিক প্রতীক। আছে, শুভরাত্রি সবাইকে। আবার দেখা আপনাকে হবে। সর্বনীল, ভালো থাকবেন, সাবধানে শুভরাত্রি। থাকবেন। আমার খুব ভালো লাগছে আপনাদের আজকে একটা নিউজ দেখে, আপনাদের একজন আজকে করোনা পজিটিভ হয়েছে। আই এম ভেরি হ্যাপি। মানে আপনাদের বলতে আহ, বলেছি, আপনাদের হ্যাঁ মন্ত্রীদের হ্যাঁ, একজন। আমি জানি হ্যাঁ, হ্যাঁ, মন্ত্রীদের একজন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো সমস্যা হচ্ছে এনারা তো অনেক ধনী, এনারা চিকিৎসা পাবে এবং সুস্থ হয়ে উঠবে, এটা না হলে ভালো হতো। সেটাই। ঠিক আছে, শুভরাত্রি ঠিক সবাইকে, আছে, ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। ওকে।